বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, এবং আজকে শুক্রবার খাও মেন্টোস ক্যান্ডির সাথে রয়েছে ব্যান্ডি। এবং বরাবরের মতোই প্রতি শুক্রবার যা হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটা আজকে তোমাদের সাথে তার মূল্যবান সময় ব্যয় করে কথা বলছে। অনেক নার্ভাস। থ্যাংক ইউ রবি ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাকে নার্ভাস লাগার অনেক কারণ আছে, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যেমন এই শোতে একমাত্র এই সব কি বলবো রবি ভাই, থ্যাংক ইউ। আর বলেন না রবি ভাই, আর বলেন না আর্টিস্টদের সাথে আমার মতে প্লিজ রবি ভাই, আপনি এভাবে আপনাকে ছোট করেন না, আমি তো প্রায় আসি। আরজে, এই তুই হচ্ছে আরজে ক্যাটাগরিতে বেস্ট। ও আচ্ছা আচ্ছা, তা আমি বলছি যে মানুষ হিসেবে। ও আচ্ছা আচ্ছা, আমি যথারীতি তোমাদের সাথে আছি আসিফ এন্তাজ রবি, এবং আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান, আর ব্যান্ডি মানে হচ্ছে মঞ্জু, লোবান এবং মনির, যাদেরকে কেউ ডাকে না, শুধু আমরাই ডাকি, যারা আমাদের সাথে ডাকলেও আসে না ডাকলেও আসে। এনিওয়ে, এবং আমাদের সাথে অবশ্যই রয়েছে আমাদের এই শোর প্রডিউসার, যিনি অন্য কোথাও কাজ না পেয়ে এখানে আসছেন, মহিলা জাহিদ। নোহেলা জাহিদ। মহিলা জাহিদ না, নোহেলা জাহিদ। তবে তবে আমাদের সাথে আজকে এমন একজন মানুষ উপস্থিত রয়েছেন, এটা আমাদের যারা রেগুলার লিসেনার তারা শুনে বিশ্বাস করবে না। এরকম একটা মানে এরকম একটা লাভাঙ্গা টাইপের শোতে, এরকম একটা রদ্দি মার্কার শোতে উনি সিরিয়াসলি আসছেন, এবং আমরা জানি যে উনার গলা শোনানোর পরও আমাদের লিসেনাররা বিশ্বাস করবে না। এটা রেকর্ডেড বা এটা ভয়েস আর্টিস্টের কাজ বা এটা ফটোশপ দিয়ে গলা করছে, গলা তো ফটোশপ দিয়ে গলা বসেছে, গলা বসেছে, এটা ভালো ছিল। তবুও যারা মহান, যেমন আসিফ এন্তাজ রবি, তাও সে তো একটা ছোটখাটো শোতে আসে, যারা মহান তারা কিন্তু আমাদের এই শোতে ঠিকই আছে। সমস্যা হচ্ছে আমাদের সেলিব্রিটিদের মধ্যে মহানদের সংখ্যা খুবই কম, হাতে গোনা 2-1 আছেন, তার মধ্যে একদম 1 নম্বর যিনি, তিনি আছেন, তার অনেক পরিচয়, নাম বললেই সবাই পরিচয়টা ধরে ফেলবে, তারপর এক এক করে বলি। অসাধারণ একজন অভিনয় শিল্পী, অসাধারণ একজন গায়ক, অসাধারণ একজন মানুষ, অসাধারণ একজন আর্কিটেকচার, এবং সম্প্রতি নতুন একটা পরিচয় তিনি আমাদের সামনে আসছেন, একদম নতুন পরিচয়ে। কৃষ্ণপক্ষ ছবি নিয়ে তিনি আসছেন, মেহের আফরোজ শাওন, আমাদের আজকের মেন্টোস বাতি জ্বালাও শোতে। শাওন, আপনি কেমন আছেন? ভয় ভয় আছি, কারণ মানে আমি ভয় পাচ্ছি যে কি ধরনের ইন্ট্রোডাকশন আপনারা দেন, কারণ যেই সব ধরনের সবাইকে আপনারা পরিচয় করাই দিলেন, আমি খুব ভয় পেয়ে গেছি। আমাকেও আসলে কেউ ডাকে না। মানে যে মুহূর্তে আমি জানলাম যে আজকে শোতে আপনি ডেকেছেন, আমি মোটামুটি ছুটতে ছুটতে চলে আসছি। মানে আমাকে ডাকে না, কেন ডাকে না এটা অবশ্য আপনাদের কারণে না, আমাকে ডাকতে মানুষ ভয় পায়, ভাবে ডাকলে আসবো না, ঢং বেড়ে যাবে, এই জন্য ডাকে না, এবং জানে না যে ডাকলেই আমি শোতে যাই। খুবই ভালো লাগলো শাওন এই কথাটা, তবে আপনার ভয় সত্যি সত্যি হবে, কারণ মাত্র তো শো শুরু। আমাদের এখানে আসার পর একবার কি হয়েছে, আমাদের এখানে একবার আসলে অনন্ত জেলে তিনি আমাদের সঙ্গে শো করছেন, লাইভ শো, তার ওয়াইফ শুনছিলেন, তার ওয়াইফ ধরে ফেলছেন যে তাকে আমরা সবাই ফেলতেছি, সব মাঝখানে উনি চলে গেছেন। না, আমি যেটা দেখতে পাচ্ছি, সরি টু সে, আপনি শোয়ে ফেলতে পারেন কতটুকু জানি না, আপনি কিন্তু শুয়ে শুয়েই শো করছেন। রেডিও তো আসলে দেখা যায় না, সেজন্য আপনি বেঁচে গেছেন। হ্যাঁ, আপনি কিভাবে একটা মানে পিকুলিয়ার ভঙ্গিতে একটা পা চেয়ারের উপর তুলে দিয়ে যে শো করছেন, কি জানি রেহান কিছু বলছে না কেন, গড নোজ। আমি কি বলবো আসলে, যদি বেশি কথা বলি বাই চান্স শো থেকে বাইরে করে দিতে পারে আপনি, এই কারণে। মানে কি এখানে কি স্বৈরাচার চলছে? দেখেন না, নিজেকে নিজে মহান এভাবে আর কয়জন বলে? লাল কার্ড আমার হাতে, হলুদ কার্ড যাইতে রাখে। স্বৈরাচার বিরোধী আন্দোলন করো। করছিলাম, তখন বলে স্পন্সর দিবে না। ও আচ্ছা, আমরা এক কাজ করি, চলো ওনাকে বিদায় করে দাও, আমি এই শোটা হোস্ট করব এখন থেকে। ফ্যান্টাস্টিক আইডিয়া, অসাধারণ আইডিয়া। আজকে শো হোস্ট করবেন শাওন। শাওন, শুরুতে একদম শুরুতে আমাদের লিসেনাররা যেহেতু বিশ্বাস করছে না যেরকম একটা ফালতু শোতে আপনি আসছেন, সো শাওন, শুরু থেকে আমরা একটা লাইন আপনার কাছ থেকে গান শুনতে পারি, যাতে ওদেরকে আমরা বিশ্বাস, এবং ছবি প্রসেস করা হচ্ছে। আমাদের সবচেয়ে বড় ফটোশপবিদ তিনি, শাওনের ছবি কেটে ফেসবুকে পোস্ট করে তোমরা দেখে নিতে পারো যে তিনি গান গাইলেও কিন্তু সেই ব্যাপারটা হতে পারে, যে কোনো একটা অডিও অ্যালবাম থেকে একটু গান লাগিয়ে দেওয়া হয়েছে, এটাও তো ভাবতে পারে। শাওন, আপনি গান খুব ভালো, লিরিক্সটা একটু ভুল করেন। হ্যাঁ, না
লিরিক্স কোনো কিছু বলতে পারবে না। মানে ব্যান্ডি বাজাচ্ছে Exactly, এই কথাটাই আমি বলছি। এই feel, সেটা হচ্ছে যে আপনি গান ভালো, দেশের সেরা বাদ্যযন্ত্রীরা আপনার সঙ্গে করেন, কোনো নাম্বার নেই, নাম্বারের ঊর্ধ্বে, রেডিও স্টেশন নাম্বার শিল্পী সেখানে আপনি স্টেশনে গান গাচ্ছেন আর বেসুরে ওরা বাজাচ্ছে, এটা না কোনো আর কোথাও হয় না। এই যে মঞ্জু, চাইলেও পাওয়া যাবে না। এই যে মঞ্জু ও যে গিটার বাজায়, ঠিক আছে, ইভেন গিটার শুধু না, ওকে তবলা দেন ও তবলা বাজাবে, অক্টোপাট দেন ও অক্টোপাট বাজাবে, চা দিবেন ও সেটাই বাজাবে, একের ভিতরে 10, একের ভেতরে 10, যা দিবেন না সেটাও বাজাবে। হ্যাঁ, এবং সে সবচেয়ে কম যেটা বাজাতে পারে সেটা হচ্ছে গিটার। সব কয়টা তার সে চিনেও না, আমাদেরকে বলেই তার মঞ্জু ওই তারটা ওই তারটাই হবে। এই জন্যই আমরা তো ব্রেক নেই। যিনি গিটার রেগুলার বাজে তিনি আজকে আসেন নাই। অন্য সব দিন আমি হাত সিং করি। একই কথা লোবানের ক্ষেত্রে। লোবান আমাদের এখানে এবিসির গবেষণা বিভাগের প্রধান, যার অক্টোপাট বাজানোর কথা আজকে তার ডিও লোবান বাজাচ্ছে। আর রেহান তো আমাদের আর্জে, তার তো গানই গাওয়ার কথা না, আর যে গান গাবে তাকে গান গাইতে হয়। মনির আছে, মনিরকে আজকে পরিচয় করাই দিই নাই। মনির হচ্ছে আমাদের শোর জীবন্ত রেটিং ব্যারোমিটার। মনির যখন হাসতে হাসতে বাঁকা হয়ে যায় তখন আমরা বুঝি আমাদের শো লাইনে আছে, আর মনির যখন নরমাল থাকে তখন বুঝি যে শোটা সোজা থাকে, তখন শো পড়ে যাচ্ছে, শো বাঁকা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। তো শাওন, আগে আমরা শুনি যে কৃষ্ণপক্ষ যে ছবিটা, সেটা আমরা কবে দেখতে পাবো? কৃষ্ণপক্ষ আমরা দেখতে পাবো যেদিন আমরা হলে যাব। মানে কৃষ্ণপক্ষকেও হলে থাকতে হবে এবং আপনাকেও হলে যেতে হবে, না হলে আপনি কিভাবে দেখবেন? তবে আপনারা যাওয়ার জন্য প্রস্তুতি এখন থেকেই নিন, কারণ কৃষ্ণপক্ষ সবার জন্য 26শে ফেব্রুয়ারি হলে আসিতেছে। মিস করা যাবে না। সম্পূর্ণ রঙিন। বইটা আমার এত বেশি প্রিয় একটা বই, মানে কতবার যে পড়ছি, মানে দেয়ার ইজ নো লিমিট। কাহিনী বলতো, এই যে বলবো না, আপনি বলেন, আমি আপনার ভুল বের করে দেখাচ্ছি। রবি ভাই এরকম অ্যাটাক করা একদম খারাপ রকম অ্যাটাক করা উচিত না। একটা ফ্যামিলি শো এবং মানুষজন আসলে সামনে বড় একটা ফ্যামিলি, এখানে আমার মিথ্যে কথা বলা উচিত হয়নি। আমি শাওনকে বলবো, শাওন, হুমায়ুন আহমেদ স্যারের এত গল্প থাকতে আপনি কেন কৃষ্ণপক্ষ বেছে নিলেন? এটার উত্তর না আমি নিজেও জানি না, সত্যি কথাটা বললাম আজকে। যদিও ভেবে চিন্তে অনেক উত্তর আমরা রেডি করে রাখি, যে সাংবাদিক যখন জিজ্ঞেস করবে আমি এই বলবো সেই বলবো। আসলে অনেক দিন ধরে ভাবছিলাম কৃষ্ণপক্ষ নিয়ে একটা ছবি হওয়া উচিত, এরকম কিছুই না। আমাকে হঠাৎ করে ধরে নিয়ে একদিনে সিনেমার পরিচালক বানিয়ে দেয়া হলো। আসলে অনেক দিন ধরে ভাবছিলাম ছবি বানাবো, পরিচালনা করব, স্বপ্ন দেখতে দেখতে, দিন রাত স্বপ্ন দেখতে দেখতে, মানে আমি স্বপ্নে পিএইচডি করে ফেলছিলাম, সিনেমার পরিচালক হব এই স্বপ্নে। কিন্তু স্বপ্নটা যেরকম ছিল সেটা সেভাবে করে সত্যি করার মতো সহযোগিতা বা প্রডিউসার যেটাকে বলে, বোঝেন না, যে আপনাকে স্পন্সরের জন্য যেমন ধরে রেখেছে ওরকম, তো প্রডিউসার ভালো পাচ্ছিলাম না। তো হুমায়ুন আহমেদের সমস্ত কিছুতে যেভাবে করে এর আগের ছবিগুলোতে, অনেকগুলো ছবিতে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড যেভাবে করে এগিয়ে এসেছে, এটাতেও সেরকমই হলো যে ওনারা হঠাৎ করে একদিন আমাকে ডেকে এমনই একটা আইডিয়া দিলেন যে হুমায়ুন আহমেদের জন্মদিনে ওনাদের ইচ্ছা হুমায়ুন আহমেদের একটি ছবি ডেডিকেট করবেন হুমায়ুন আহমেদকে, এবং সেটা ওনাদের মনে হয়েছে যে সেই চলচ্চিত্রটি নির্মাণ করার মতো সবচেয়ে বেশি যদি কেউ পারে, ওনাদের মনে হয়েছে যে সেটা হয়তো বা আমি হব। তো আমি আসলে আইডিয়াটা শুনে আমার এত পছন্দ হয়েছে যে এটা যে কত মানে ভয়ঙ্কর একটা সাহস দেখানো হয়ে যায়, এটা আমি আসলে কল্পনাই করতে পারিনি। হ্যাঁ, স্বপ্নের বাস্তবায়ন আসলে এরকম চাইনি। আমি চেয়েছি আসলে অনেক সময় নিয়ে ধীরে সুস্থে একটা ছবি বানাবো, মানে 1 মাসের সময়ে ছবির কাহিনীও বেছে নিব, চিত্রনাট্য করব, চরিত্রে কে কে অভিনয় করবে, বাজবো, অভিনয় করাবো, শুটিং হবে, প্রসেসিং হবে, সব 1 মাসের মধ্যে। এটা আসলে চাইনি, কিন্তু আইডিয়াটা এত ভালো ছিল যে হুমায়ুন আহমেদের জন্মদিনে তার জন্য একটা চলচ্চিত্র উপহার দেয়া। তো ওই আইডিয়াতে আসলে আমরা সবাই একমত হয়ে গেছি। এবং কৃষ্ণপক্ষ তখন আসলে আমার চয়েস ছিল না। একটা আমার কাছে স্ক্রিপ্ট করা ছিল, আমার কাছে 2টো স্ক্রিপ্ট করা ছিল। একটা বহুদিন ধরে অনেক কষ্ট করে করা গৌরীপুর জংশন, ওটা হওয়ার কথা ছিল আমার প্রথম ছবি, এবং ওটা 2008 সালে এটা হুমায়ুন আহমেদের দেখে দেওয়া স্ক্রিপ্ট, এটা প্রিপেয়ার্ড ছিল। তো ওটা আসলে অনেক সময় লাগবে বানাতে, সেজন্য প্রথমেই ওটা আমরা এক সাইডে সরিয়ে রাখলাম।
তারপরে ভাবলাম হিমু মামা, ওটারও স্ক্রিপ্ট করা ছিল। তো আমরা মোটামুটি ঠিক করে ফেললাম যে হিমু মামা হতে পারে। কিন্তু এই হতে পারে ভাবার পর থেকে আমার মাথার মধ্যে মনে হলো একদম মাথা ব্যথা শুরু হয়ে গেছে। মাথা ব্যথাটা কেন? কারণ আমার মনে হচ্ছিল যে মানে একটা ইমোশনাল ছবি দিয়ে যদি হুমায়ুন আহমেদকে আমি প্রথম আমার দিক থেকে যেই নিবেদন, সেই নিবেদনটা আমি আসলে একটা রোমান্টিক ছবি দিয়ে করতে চেয়েছিলাম, হিমু মামা দিয়ে না। তো সেই চিন্তা থেকে আমার প্রথম মনে হলো যে আমার পড়া, আমার ভালো লাগার উপন্যাস কোনটা। তো অনেকগুলো চয়েসের মধ্যে আমি কৃষ্ণপক্ষটাকে ধরলাম। কারণ এই আসল কারণটা এখন বলি। আমার নিজের খুব শখ ছিল কৃষ্ণপক্ষ চলচ্চিত্রটি কোনো না কোনো সময় হবে এবং আমি ওর চরিত্রে অভিনয় করব। তো এই জন্য অনেক প্রিপারেশন নিয়েছিলাম। আমি আর আমাদের অভিনেতা মাহফুজ আহমেদ আমরা নানান ধরনের সিকোয়েন্স সাজাতাম যে উনি হবেন মুহিব, আমি হব অরু, এবং নানান ঢংঢাঙও করেছি। হুমায়ুন আহমেদকে অনেক ভজানোর চেষ্টা করেছি, এটা নিয়ে একটা সিনেমা বানাও, এটা নিয়ে একটা সিনেমা বানাও, আমরা অভিনয় করব। তো পরে নিজেই বানিয়ে ফেললাম এবং বুড়া হয়ে গেছে, এখন তো নিজে আর অরু করতে পারবো না, তাই এখনকার অরু, এখনকার মুহিব। কিন্তু এই আপনি যখন শুরুতে বললেন যে আমি ঠিক জানি না কৃষ্ণপক্ষ নিয়ে আমি কেন বানাচ্ছি, কিন্তু তখন আমি একটু হতাশ হয়েছি এই কারণে, না সাংবাদিকরা এই প্রশ্ন করে, কিছু উদ্ভট প্রশ্ন করে, সেটা ঠিক আছে, কিন্তু আমি হতাশ হয়েছি অন্য কারণে যে কৃষ্ণপক্ষকে আপনি রোমান্টিক উপন্যাস বা যাই উপন্যাস বলেন না কেন, এইটার মধ্যে যে এই অরু চরিত্রটা, এটার মধ্যে যে একটা গভীর দুঃখবোধের ব্যাপার আছে, মানে একটা অদ্ভুত রকমের এবং একটা অসাধারণ দুঃখ কখনো অসাধারণ হয় কিনা জানি না, বাট একটা অসাধারণ দুঃখ এটার মধ্যে আছে। এবং জীবনটা যে আসলে কি রকম আচমকা অসাধারণ দুঃখে ছেয়ে যেতে পারে, কৃষ্ণপক্ষ হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণগুলোর একটা। এই কৃষ্ণপক্ষ অসাধারণ একটা, মানে আমি এই গল্পটা দেখার জন্য পাগলের মতো অপেক্ষা করছি, যে এই গল্পটা এতদিন পড়েছি এবং আমি গল্প পড়েছি, সাথে আমার বালিশ ভিজছে, আমি যে উপন্যাসটা পড়ছিলাম সেটা পাতা ভিজছে, আমি এবার দেখতে চাই এবার আমরা হলে কি পরিমাণ কান্নাকাটি করতে পারি। মানে হলে এরকম যদি আপনারা ভাবেন যে হলে ঢোকার সময় আপনাদের হাতে একটা করে, ওই যে ছবি দেখতে ঢোকার সময় হাতে যেমন পপকর্ন নিয়ে ঢোকা হয়, সেরকম টিস্যু বক্স নিয়ে ঢুকতে হবে, ওরকম কিছু কিন্তু আমি বলে দিচ্ছি না। আপনাদের কানতে ইচ্ছে হলে কানবেন, আর ছবি দেখে আমাকে গালি দিতে ইচ্ছে হলে গালি দিবেন। আমি সবাইকে সাজেস্ট করব একটা বোতল নিয়ে ঢুকবো, মানে সরি এটা একটা ফ্যামিলি শো, আমরা ওই বোতলে একটা খালি বোতল নিয়ে ঢুকতে বলতেছি, মানে হলটা নষ্ট করার জন্য, হলটা নষ্ট করার কোনো অধিকার তোমাদের নাই, এরপর আরো এক দঙ্গল লোক দেখবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমার বরং তোমরা সবাই বেরিয়ে এসে ফেসবুকে কিভাবে গালাগালি করবে ওটা ওখানে বসে লিখে ফেলো। শাওনের কোনো অধিকার নাই আমাদের কিভাবে কাঁদানোর। উফ, এরকম যদি সত্যি হয়। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের আরেকজন প্রিয় নায়ক রিয়াজ, এই ছবি করতে গিয়ে উনি হার্ট অ্যাটাক করছেন, কাহিনীটা একটু বলবেন? আমি প্রথম জানি হচ্ছে নির্ঝরের স্ট্যাটাস থেকে। আচ্ছা, আমি ভাবতেছি যে কেন আসলে হার্ট অ্যাটাক করছে না, এটা কি কাহিনীটা কি হচ্ছে? কাহিনী তেমন কিছু ছিল না। হ্যাঁ, আমি আসলে পত্রিকার কাহিনীটা বলি। আমি নিজে পত্রিকা থেকে জানলাম যে শুটিং চলছে, রিয়াজ রোমান্টিক ডায়লগ দিচ্ছে এবং সিঁড়ি থেকে নামতে নামতে ডায়লগটা ছিল, ডায়লগ দেওয়ার মাঝখানে হঠাৎ করে বুকে হাত দিয়ে উনি সিঁড়ি থেকে গড়াতে তিনতলার সিঁড়ি থেকে গড়াতে একেবারে নিচতলায় এসে পড়লেন। এটা আমি অনলাইন নিউজ পেপারে পড়েছি। এটা যদি কাহিনী বলা হয় তাহলে কাহিনী আসলে এরকম হওয়া উচিত, কিন্তু কাহিনী আসলে এরকম ছিল না। আমি আবার অনলাইনে যেটা পড়ছি যে রিয়াজ অভিনয় করছিলেন, তিনি আইসিইউতে শুয়ে আছেন, ঠিক আছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, এবং শুয়ে থাকা অবস্থাতে তার সত্যি সত্যি হার্ট অ্যাটাক হয়ে গেছে এবং তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে এবং ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এইটাও কাহিনী না, কোনোটাই মিলল না। আপনার গেসিং পাওয়ার খুবই খারাপ। সত্যিকারের যে কাহিনী খুবই সাদামাটা। আমাদের শুটিং শুরু হওয়ার কথা ছিল বিকেল 4টায় এবং রিয়াজ ভাই ঢাকার বাইরে যশোরে উনি ওনার একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। উনি যশোরে গিয়েছেন হেলিকপ্টারে ফিরেছেন। ওনার ফুল রেডি হয়ে 4টায় সেটে ঢোকার কথা। আমি 5টা পর্যন্ত যখন দেখলাম লাইট আসেনি, লাইট করতে তো অনেক সময় লাগে, লাইটিং করতে সিনেমাটোগ্রাফারের এই কাজটুকুন অনেক সময় লাগে। 5টার সময় দেখি লাইট আসেইনি লোকেশনে, সিনেমাটোগ্রাফার আসেনি, শুধু রিয়াজ ভাই এসেছে এবং মেকআপ নিয়ে উনি মেকআপ রুমে আছেন। তো আমি খুব রেগে আছি, বকা দিচ্ছি, এখনো লাইট আসেনি। মোটামুটি সিনেমার পরিচালক হতে হলে ভালো গলার জোর থাকতে হয়, চিৎকার করার অনেক ফোর্স থাকতে হয়। হ্যাঁ,
এবং আমার মনে হয় বকাঝকা দেওয়ার পাওয়ার থাকতে হয়, যেটা আমার আসলে মানে আমি যেটা পারি খুব বেশি হলে কান্নাকাটি করতে পারি, তো বকাঝকা দিতে পারি না। সেদিন আমি খুব ফোর্স নিয়ে বকাঝকা দিচ্ছি যে হ্যাঁ আপনাদেরকে বকি না দেখে আপনারা কোনো আপনাদের কাছে সময়ের মূল্য নাই। এরকম সময় খুব মিনমিনে গলা একজন এসে বলল, রিয়াজ ভাই একটু রেস্ট নিতে পারবে কিছুক্ষণ? আমি বললাম হ্যাঁ রিয়াজ ভাই রেস্ট নিতে পারবে, বিকজ উনি তো ফ্লাই করে এসেছে। তো উনি রেস্ট নিতে চলে গেল। এরপরে আমার যখন সমস্ত লাইটের সেট আপ হয়ে গেছে এরকম 7টা 7:30টার দিকে, তো আমি আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বললাম যে রিয়াজ ভাইকে ডাকো। ও ঘুরে এসে বলল, ম্যাডাম রিয়াজ ভাই 10টা মিনিট শুয়ে থাকুক, ওনার একটু খারাপ লাগছে। তো এরকম হয়, ফ্লাই করে এসছে, একটু টায়ার্ড থাকতেই পারে। আমি বললাম কি সমস্যা? বললো যে একটু মনে হয় অ্যাসিডিটি হচ্ছে। তো জাস্ট অ্যাসিডিটি হচ্ছে শুনেও যে খুব টেনশন করার মতো কিছু তা কিন্তু না। আরেকজন পাশ থেকে বললো একটু আগে মনে হলো বমিও করেছে। এটা একদম প্রোডাকশনের কেউ একজন বললো, এটা একদম সাইড টকের মতো। এই কথাটা আমি ছিলাম, ফেরদৌস ভাই ছিল আমাদের অভিনেতা ফেরদৌস। এই কথাটা আসলে আমাদেরকে খুব মনে হলো টেনশনের, যে বমি করেছে। আমরা দৌড়ে উপরে গেলাম এবং দেখলাম উনি শুয়ে আছেন, উনি ঘামছেন। আমি বারবারই বললাম যে কি খারাপ লাগছে, উনি বললেন একটু অ্যাসিডিটি হয়েছে। তো ফেরদৌস ভাই একটু গায়ে হাত দিয়ে বললো যে শাওন তুমি একটু ধরে দেখো। তো আমি কপালে হাত দিয়ে দেখি গাটা একদম ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। এবং কি হয়েছে আমি তো ডাক্তার না, জানি না। আমার এবং ফেরদৌস ভাইয়ের যেটা মনে হলো তাকে ইমিডিয়েটলি আমাদের হসপিটালে নেওয়া দরকার। এবং তারপরে তো হসপিটালে নেওয়ার পর ডক্টররাই বললেন যে কি অবস্থা। কিন্তু উনি কিন্তু মানে ওই সময়ে যেতে চাচ্ছিলেন না, মোটামুটি ওনাকে জোর করে ধরে হসপিটালে নেওয়া হয়েছে। তখন উনি মানে টের পাননি? উনি তখনও টের পাননি, বুঝতে পারছেন আসলে কত গুরুতর। আর নির্জন আমাকে বলছে এগুলি কিছুই না, রিয়াজ ভাই অভিনয় করতেছিলেন, উনি আসলে ছবি শুরুর আগে ঠিক করেন ওনার পেমেন্ট কত হবে। ওনাকে যখন ছবির মাঝখানে জানানো হয়েছে তোমার পেমেন্ট এত, উনি বুকে হাত দিয়ে বসে পড়ছেন। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ তাজরবি, খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোমান এবং মনি, যারা এই প্রথম একজন স্টারের সাথে বাজাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান, যার রেটিং আরেকটু বেড়ে 1.5 নম্বরে চলে গিয়েছে। আচ্ছা, আমাদের সাথে রয়েছে মনির, আমাদের শোর জীবন্ত রেটিং। আমাদের সঙ্গে রয়েছে নোহেলা জাহিদ। বন্ধ করে দেয়া হচ্ছে বারবার মঞ্জু ভাইদের সাউন্ডটা। না, আমারটা শুনতে পাচ্ছি। মহিলা জাহিদ শুনতে বলে পাচ্ছি, বাক স্বাধীনতার হরণ। এটাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন মেহের আফরোজ শাওন। আমি কোনো বিশেষণে গেলাম না, তবে শাওন নির্ঝর, তাহলে এই ইনবক্স আমাকে বলল যে রিয়াজ কোন নির্ঝর? আমাদের সিনেমার ডায়লগ লিখেছেন যিনি, ওনার কাজই এরকম ডায়লগ কাহিনী বানানো। ওনার কাহিনী বিশ্বাসই করেন না আপনি। আমি তো এইটা সম্ভব যে একজন প্রফেশনাল, আমাদের কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের ডায়লগ লেখায় উনি ছিলেন, এটা ওনার দায়িত্ব ছিল। তো ওই ডায়লগ লিখতে গিয়ে উনি বোধহয় সিনেমাটিক হয়ে গেছেন। না, আমি কৃষ্ণপক্ষ রিলেটেড যে কোনো কথার জবাবে উনি সিনেমাটিক ভাবে দিচ্ছেন। যাই হোক, রিয়াজ ভাই তো এখন সুস্থ? জি, সম্পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ সুস্থ। এবং আপনার যখন সিনেমাটা তো বানানো শেষ, এডিটিং করাও শেষ, ইনশাল্লাহ মুক্তির অপেক্ষায় আছে, আপনার এখন দেখে কি মনে হচ্ছে? নিজের সৃষ্টি দেখে আপনি নিজে কতটা মুগ্ধ? আমার মনে হচ্ছে কেন বানাইলাম। না, সত্যি কথা বলি, আসলে ছবিটা যতবার দেখছি আমি আসলে মানে খালি মনে হচ্ছে যে ইস, এই জায়গাটা আরেকটু এরকম করতে পারতাম, ওই জায়গাটা আরেকটু টাইম দিতাম, এই জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্টের জায়গাটাতে একটু এই জায়গাটায় সেইভাবে বাড়ি দেওয়া যেত, লাইটটা ওই দিক দিয়ে পড়তো, ক্যামেরাটা একটু নড়ে গেল, একটু কম নড়তো। মানে এই আমরা যারা সিনেমাটা বানানোর সঙ্গে রিলেটেড ছিলাম, আমরা কেউ আসলে সিনেমা হিসেবে সিনেমাটাকে দেখতে পারিনি। আমরা এখনো দেখছি খুদ বের করার জন্য। তো আমি একেবারেই সন্তুষ্ট না। মাহির চরিত্র কি বলে, অরুর চরিত্রে তো মাহি অভিনয় করেছেন, তাই তো? অরুর চরিত্রে মাহি অভিনয় করেছে। মানে এই কারণে বলতেছি, Why not? এই কারণে যে মাহি তো মানে মাহিকে আমরা দেখতে অভ্যস্ত যে সে নাচবে টাচবে, হ্যান ত্যান, দুমদারাক্কা, ম্যাজিক মামুনি। আমরা অনেকদিন ম্যাজিক মামুনি গানটা শুনি না, যে ম্যাজিক মামুনি যে গান গাবে, মানে কিভাবে সম্ভব হলো? এটা না, অরুর মতো একটা বোতলে তাকে ভরা। আমি বলি, হ্যাঁ, হুমায়ুন আহমেদ সবসময় কিন্তু এই ধরনের চ্যালেঞ্জ নিয়েছেন। আচ্ছা, আপনাদের প্রিয় রিয়াজ ভাই, আমাদের প্রিয় রিয়াজ ভাই,
আমার ভাইজান, আমি ওনাকে ভাইজান ডাকি। রিয়াজ ভাই যখন হুমায়ুন আহমেদের প্রথম চরিত্রে ওই দুই দুয়ারিতে যখন হুমায়ুন আহমেদের প্রথম যেই ছবির সাথে রিয়াজ এবং হুমায়ুন আহমেদ একত্র হলো, তার আগে রিয়াজ ভাই সব মারদাঙ্গা ছবিতে অভিনয় করতো, রাইট? সব জায়গায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং ফার্স্ট এবং কিডনি বেচতেন, যাই হোক অনেক কিছুই করতে। তো ওইখান থেকে দুই দুয়ারিতে যখন হুমায়ুন আহমেদ তাকে নিলেন, বা ওখান থেকে যখন শ্যামল ছায়া চরিত্রে সেই দাড়িওয়ালা মৌলভী চরিত্রে যখন নিলেন, তো হুমায়ুন আহমেদ যদি কমার্শিয়াল ছবির রিয়াজকে ওই বোতলে ভরতে পারে, বা কমার্শিয়াল ছবির ফেরদৌসকে চন্দ্রকথার এই জহির চরিত্রে ভরতে পারে, তাহলে ওয়াই নট মাহি? মাহিকে অরু চরিত্রে ভরা যাবে না কেন? অবশ্যই ভরা যাবে। কতটা ভরতে পেরেছেন? না, মাহি যথেষ্ট ডেডিকেটেড একজন অভিনেত্রী, কিন্তু প্রচুর ডায়েটিং করেন। ও অনেক চেষ্টা করেছে, ডায়েটিং করে, এটা আমি আসলে এইটা আমি ওকে বলেছি, ডেডিকেটেড টু ডায়েটিং অলসো, ডেডিকেটেড টু ডায়েটিং। আসলে মেইনটেইন করতে হয়, দেখেন না, মোটা হয়ে গেলে তো আপনি মোটা বলেই তো আপনি রেডিও শো করছেন, নাইলে তো আপনি টেলিভিশনের নায়কই হতে পারতেন। সবাইকে অপমান, আমরা সবাই তো না না, তোমাদের কথা বলছি না আমি, শুধু রবি ভাই না, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তো মোটা হয়ে গেলে তো আসলে আমাদের আপনাদেরই দোষ, আপনার নায়িকাদেরকে খুব সুন্দর স্লিম এন্ড ট্রিম দেখতে পছন্দ করেন। অরু চরিত্রে মাহি, এখন সত্যি কথাগুলো বলি, অরু চরিত্রে মাহি অনেক চেষ্টা করেছে, ও অনেক ডেডিকেটেড ছিল, এবং এটার জন্য যেই পরিমাণ সময় দেওয়ার দরকার এটার ক্যারেক্টারটা বোঝার জন্য, সেই সময়টা সে দিয়েছে, এবং ও প্রতিটি সিকোয়েন্স করার আগে রিহার্সাল করেছে। আমার ধারণা যে ওরা রিহার্সাল করার সময়টা ওদেরকে দেয়া হয় না, এবং ভাবা হয় যে দরকার কি রিহার্সাল করার। তো আমি যতখানি আশা করেছিলাম আমি তার কাছাকাছি পেয়েছি, অবশ্যই অনেকাংশে যতখানি আশা করেছিলাম তার চেয়ে বেশি পেয়েছি। কিছু কিছু সিকোয়েন্সে সেই রকমই পেয়েছি, কিছু 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 সিকোয়েন্সে মনে হয়েছে না আরেকটু ভালো হলে হতো, আরেকটু ভালো হলে হতো। এই স্যাটিসফ্যাকশন, মানে স্যাটিসফাইড যদি একজন হয়ে যায়, তাহলে আমার মনে হয় যে নিজের কাজে নিজে খুব খুশি হয়ে যাওয়াটা আমার কাছে ভালো লাগে না। স্যাটিসফাইড হলেও বলতে হবে স্যাটিসফাইড না, এটা ফান করলাম, আমি আসলেই স্যাটিসফাইড না, আমার কাছে মনে হয়েছে আরো অনেক ভালো হতে পারতো। আচ্ছা আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন আছে, আমি একটু প্রশ্নটা করে নিই। একটা জিনিস আমি মানে সবসময় মেলাতে চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ সময় পারি না। হুমায়ুন আহমেদ স্যারের তৈরি করা ক্যারেক্টার গুলোর ভিতরে সবসময় মানে তাদের যে থিঙ্কিংটা চলছে মনে মনে, যে ভাবনাটা, ওইটা তাদেরকে অনেক বেশি ডেসক্রাইব করে, ওইটা তাদের ক্যারেক্টারটাকে অনেক বেশি এক্সপ্লেইন করে। তো সিনেমার ক্ষেত্রে উনি মনে মনে একটা কিছু ভাবছে অ্যাজ আ রিয়াকশন, এটা কিভাবে প্রেজেন্ট করেন? ওফ, এটা যে কি কষ্টের ব্যাপার। মানে হুমায়ুন আহমেদের বা যে কোনো একটা স্টোরিতে, যেটা হুমায়ুন আহমেদের স্টোরিতে অনেক বেশি আছে, যে একজন অনেকগুলো কথা বলছে মনোলগের মতো, এটা যখনই আমরা ভিজুয়ালি প্রেজেন্ট করতে যাই তখন খুব খারাপ লাগে। কিন্তু একজন হাঁটছেন আর কথাটা ওভারল্যাপ হচ্ছে, সে মনে মনে কি ভাবছেন, আসলে সেটার একটা অন্য ধরনের ইন্টারপ্রিটেশন তৈরি করার একটা ইন্টারন্যাশনাল কিছু রুল আছে। আশেপাশের ঘটনাগুলো দিয়ে তার মনের ভাবনাগুলো বোঝানো হয়, কিছুটা তার রিয়াকশন দিয়ে, অভিনয় দিয়ে, এবং কিছুটা ডায়লগ দিয়ে। হ্যাঁ, বেশিরভাগ সময় আমি এটাতে যেটা করেছি, এর আগের সিকোয়েন্স পরের সিকোয়েন্সের একটা লিঙ্ক আপ দিয়ে আসলে আমি মনের ভাবটা বোঝানোর চেষ্টা করেছি। কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিং, যেমন মনে মনে ভাবছে এই বিয়েটা তার ঠিক হয়নি, সে হাতের আংটিটা খুলে সে রেখে দিল, সে আংটিটা পরে না। যে ছেলেটির সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে, সে বারবার আংটিটা খুলে রেখে দেয়, একটা সিম্বলাইজ, যে সে ভাবছে যে এই ছেলেটাকে সে কিভাবে বলবে। এই ধরনের অনেক কিছু ছোট ছোট, এক একজন এক এক রকমের টেকনিক ইউজ করে এখানে। সুপার। মানে আমি ওনার যে কোনো মুভি দেখার সময় আমার এটা নিয়ে খুব টেনশন হয়, যে মনে মনে যে এই ক্যারেক্টারটাতে এটা ভাবছিল, সেটা কিভাবে ইয়ে করব। এবং সব ক্ষেত্রে আসলে মনের কথাগুলো আসলে বলা যায় না, এটা খুব কষ্টের ব্যাপার। আসলে যেমন এবং হিমুতে আছে না। তার আগে আমি একটা খুব বেসিক প্রশ্ন করতে চাই। শাওন, আমি সবসময় প্রমোট করি যে তোমরা ভালোবাসো, এবং আপনি জাস্ট আমাকে একটা কথা বলেন যে মানে এই ছবি শুধু না, আমাদের বাংলাদেশের তরুণরা যদি মুহিব হতে চায়, তরুণীরা যদি অরু হতে চায়, এটা কি ভালো হয় না? আপনি কিভাবে দেখেন? সবাইকে অরুই হতে হবে কেন? মানে সবাইকে মুহিবি হতে হবে কেন? আমি চাই যে রেহান হয়ে ভালোবাসবে। রবিবার অনেক প্লট খালি আছে না, প্লট খালি নাই, আমি বলি এই যে না, প্রচুর খালি। বাবা কথাটা বলতে দাও। এই যেমন জাহিদের ক্ষেত্রে, জাহিদ আমাদের এক লিসেনার। জাহিদ না, আপনাকে দিয়েই বলে। না না, আমাকে দিয়ে কেন বলবো? আমার এই ক্রাইসিস নাই, আমাদের এক লিসেনারের ক্রাইসিস আছে, সেটা জাহিদেরও এই ক্রাইসিস নাই। মানে শাওন আপনার কাছে বিচার দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের এক লিসেনার ছিল, খুবই বড় লোকের মেয়ে, চিটাগাং থাকে। কিরকম বড় লোক আপনার?
জেটি জেটি কিরকম বড়লোক? আপনি নিশ্চয়ই গিয়েছেন তাকে না দেখতে? না না, ও, আমরা আচ্ছা। ফেসবুকে দেখছি তার বাবার আছে, জেটি আছে, নিজস্ব কয়টা জেটি। যেন 7টা না 7টা 8টা জেটি এই আছে। কারণে তার প্রতি এটা এত ইন্টারেস্ট সবার। রাজীব ভাই ভালো জানে ঠিক কয়টা আছে? আছে। তা আমরা তিনজনই একসঙ্গে তার প্রেমে পড়ছি, আমি জাহিদ, রাজীব। যাই ফাইনালি সে বলছে তার জাহিদকে ভালো লাগে, এবং অনেকদিন সম্পর্কের পর ওই মেয়েটা দাম করে বাবার পছন্দে বিয়ে করছে। সেই মেয়েটা কেন উরু হয়ে জাহিদের মতো একটা তারপর থেকে জাহিদ ভাই চুল 3 কাটে মাস না। বেতন না তারপর পাওয়া, থেকে জাহিদ নুহেলা থেকে মহিলা জাহিদ হয়ে যায়। ওই মেয়ের নাম ছিল নোহেলা, তো ওইখান থেকে আমরা নোহেলা জাহিদ বলি। সে কেন আসলো না এইভাবে জাহিদকে বিয়ে করতে কাজী অফিসে? সে অন্য কোনো উপন্যাসের অন্য কোনো চরিত্রে সে ছিল, সে সর্বনাশ। ওরু হয়নি। আমি বলছিলাম না, সবাইকে তো ওরু হতে হবে না। ও ওরু হয়নি, ও অন্য কোনো উপন্যাসের হয়তো বা তরু হয়েছে। হুমায়ুন আহমেদের উপন্যাসের ওরু ও হতে চায়নি। চাওয়াটা আসলে এক একজনের এক এক রকম। অ্যাবসলিউটলি। আর হুমায়ুন আহমেদ স্যার তো আসলে বালিকা, তুমি ভুল বই অন্যান্য পড়েছো। ক্যারেক্টার দেখে ভালো বই পড়োনি। হয়তো এই মেয়েটার ক্যারেক্টার উনি লেখেননি। বরং অথবা- আমরা অথবা ওই এই মেয়েটিকে টাইপের বলতে কোনো পারি character যে আছে। তুমি বেশি করে হুমায়ুন আহমেদের বই পড়বে, পড়ো। বা রবি ভাই যেটা করতে পারেন, হুমায়ুন আহমেদের সমস্ত বইয়ের একটা কালেকশন কিনে হ্যাঁ। ওকে গিফট পাঠিয়ে দিতে পারে। অসাধারণ এটা আইডিয়া, একটা ভালো idea ছিল। অসাধারণ আইডিয়া, বাট যেটা আমার বাপের না, ওই মেয়ের বাপের। Anyway, আমরা তাদেরকে অন্তত সাজেস্ট করতে পারি, সাজেস্ট করতে পারি। কিনে নাও, যেটি বিক্রি কিনে করে নাও। দিয়ে টোটাল বইগুলো কেনেন, সেটা আপনার 7-8টা বই আসতো, পড়েন, একটা এবং যাক। না, যদি একটা বাঁচতে চান বই পড়তে বিক্রি হবে, করবে। ভালো বই পড়তে হবে, এছাড়া কোনো উপায় নেই। যাক, আলোচনা আবার সিরিয়াল দিকে চলে যাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মাহি আসলে কি খান? মাহি মাহি উম, মাহি আসলে এক পানি, আমি জানি। মাহি পানি খায়, মাহি ভাত খায় না মানে স্লিম থাকার জন্য। এটা নিয়ে আমরা মাহির সাথে খুব দুষ্টুমি করেছি ওখানে। ও রোজা রাখছিল, কিছু খাবে না, না আপু অনেক মোটা হয়ে যাচ্ছি। রোজা টোজা রেখে সারাদিন কিছু না খেয়ে সন্ধ্যাবেলায় ওর রিকোয়ারমেন্ট কি, প্রোডাকশনের একজনকে বলছে, ভাইয়া একটু শুনবেন, আমার জন্য 2 লিটার কোক এনে দিবেন। তো আমি একদিন ওকে ব্যাখ্যা করলাম, মাহি তুমি সারাদিন কিছু না খেয়ে যেটুকুন ক্যালোরি তুমি Burn লুজ করছো। করলে, এই 2 লিটার কোকে তুমি তার ডাবল যে খেয়ে ফেললে। ও একদম ঢক 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 করে লিটারের পর লিটার কোক খেতে পারে। তো মাহি আসলে কোক খান। কোক বাহ, খায়। বাহ, 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 অসাধারণ। মানে আমি বুঝলাম না, উনি সারাদিনের এই ডায়েটের পরে কেউকের ব্যাপারটা ওনাকে কেউ বলেনি কেন? এটা ওনাকে বলেছে, আমার ধারণা পছন্দ করে। অনেকেই থাকে না যে সফট ড্রিঙ্কস পছন্দ করে। হ্যাঁ, আছে অনেকে আবার এরকম, আর অনেকে আছে সফট ড্রিঙ্কস তুই একেবারেই বেটা পছন্দ করে না। থ্যাঙ্কস বল। তাই না? বাংলাদেশের সেলিব্রিটি, ঠিক আছে, আমেরিকার সেলিব্রিটিরা কোকেন খায়, সে কোক খাচ্ছে, ঠিক আছে? না, আমাদের তো। এখানে অনেক সেলিব্রিটি আছে কোকের পায় না, কোথায় খাবে? যাই হোক, আমরা মায়ের সাথে অবশ্যই দুষ্টুমি করবো, এবং একদিন অবশ্যই আমরা শাওন, এটা আরেকটা, আমরা সিরিয়াসলি একদিন আমরা মাহিকে নিয়ে আসি। হ্যাঁ, আপনারা নিয়ে আসেন। আমরা মানে- আমাকেও বলবেন, অনেকদিন ওর সাথে আমার দেখা হয় না, আমি এসে ওর সাথে দেখা করে যাব। না, আমিও ফান করলাম, অবশ্যই নিয়ে আসা উচিত। ও অসম্ভব লক্ষ্মী একটা মেয়ে, মানে এটা আমি এতে আমাদের কোনো সন্দেহ নাই। এটাতে কোনোই সন্দেহ রাখা উচিত না। কারণ আমি খুব অবাক হয়ে লক্ষ্য করেছি, আমাকে বেশ কিছু প্রিন্ট মিডিয়ার লোকজন প্রশ্ন করেছেন যেটা, ওকে ঠিকমতো কাজ করেছে, ওকে টাইমলি আসে। তো এই প্রশ্নগুলোতে আমি অবাক হয়েছি। আমি জানি না, আমাদের সেটে, কৃষ্ণপক্ষের সেটে মাহির জন্য আমাদের বসে থাকতে হয়নি, বা মাহির মেকআপ প্রীতি আমি দেখিনি। বাহ, হ্যাঁ, মানে একটা ভয় সবার থাকে যে মনে হয় মেকআপ ঘষতেই থাকবে। ও এত প্রিটি, ইভেন আমার কাছে মনে হচ্ছে এই যেটুকুন দিয়েছি ওকে আমরা ওটুকুন না দিলেও পারতাম। ও ন্যাচারালি এত প্রিটি এবং খুবই লক্ষ্মী একটা মেয়ে। এবং মাহি যতটুকুন লক্ষ্মী, ওর মা তার 3 গুণ বেশি লক্ষ্মী। সুতরাং আপনারা মাহিকে কাস্ট করুন আর না করুন, ওর মাকে আপনারা সেটে রাখবেন। খুবই খুবই একটা আন্টি অনেক আদর করেন এবং সবার জন্য আন্টি চিন্তা করেন, অনেক ভালো ওরা। দেখলা তোমরা যে পোলাপান যে মাহির জন্য পাগল, কেন পাগল? কেন ভাই? লক্ষ্মী মেয়ে। আমি অবশ্যই আমি সবার জন্যই পাগল, নট স্পেসিফিকলি ফর মাহি, বাট পোলাপান যে পাগল Plot কারণ সে অনেক লক্ষ্মী, বেশি আসলে, plot তার মাও বেশি তো। লক্ষ্মী। না, পোলাপান এবং পাগল হলে মেকআপ আমরা হই, বুড়া পাইন কেন পাগল হয়ে যাচ্ছে? আপনার তো প্লট অনেক বেশি। হ্যাঁ, না, আমরা কি আলাপটা রিয়াজ ভাইও এবং ফেরদৌস ভাইও আরো আছে, তানিয়া আছে, নিশ্চয়ই, মানে এই ছবিতে অনেকেই আছে। কেমনে কেমনে জানি আসিফ এন্তাজ রবি মাহি থেকে বেরি হতে পারছে না। মাহি কি খায়, এটা স্বাভাবিক, মাহি এটাই কি করে, স্বাভাবিক। মাহি কেমনে একদম। তাকায়, মাহি কেমনে ঘুমায়। একদম জায়গা মতো। আর কারণ আমি মনে না, মিতু নাম মনে আছে? মাহি ভাই, সরি রবি ভাই, ধরা খেয়ে গেলেন। রবি ভাই ধরা খাবেই এটা। জেনে শুনে ধরা খেয়েছে তিনি। মাহি কোক খায়, আমি ধরা খাই। জাস্টিন বিবার কোকেন খায়, কোনো সমস্যা নাই। এবার কে কে যেন আছে বললেন না?
কে কে নাই এটার লিস্ট আমরা করতে পারি। Okay, okay. কারণ এখানে হুমায়ুন আহমেদের সাথে যারা অভিনয় করেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন নাটকে চলচ্চিত্রে সবাই আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। জয়ন্ত চট্টোপাধ্যায় আছেন, তানিয়া আহমেদ আছেন, স্বাধীন খসরু আছেন, আরফান আহমেদ আছেন, মাসুদ আখন্দ আছেন, আজাদ আবুল কালাম আছেন, তারপর রিয়াজ ফেরদৌস মাহির কথা তো বললামই, ওয়াহিদা মল্লিক জলি আছেন, মৌটুসী বিশ্বাস আছেন, আল্লাহ কার নাম বাদ দিলাম, কায়েস চৌধুরী আছেন, এহসানুর রহমান আছেন, জয়িতা মোহন আলবিশ আছেন, জুয়েল রানা আছে, এই ভুলে গেছি বাকি নামগুলো। ও অনেকগুলো জাস্ট আমাকে বাদ দিয়ে বললো অনেকগুলো সুইট শিশু শিল্পী আছেন আমাদের এখানে। পূজা চেরি আছে। আমাদের কেন কাস্ট করলেন না? মোটা না হয়ে গেছি, বাট দুইটা সোয়েটার পরার কারণে আমাদের আরো মোটা লাগতেছে। আমরা আসলে অভিনেতাদেরকে নিয়েছি, সেজন্য আপনাকে নিয়ে প্রথম কথা। তোমরা যারা বলো আমি সারাক্ষণ অভিনয় করি, সাউন্ড বলছে যে আমি অভিনেতা নই। আর দ্বিতীয় কারণ আছে, মানে আমরা সেটে আসলে একটা কাজের পরিবেশ চেয়েছি আর কি, এরকম হাসি ঠাট্টার পরিবেশে আমরা কেমনে কাজ করব, সেই জন্য সেটা আর একটা কারণ। মানে একদম ইনডাইরেক্টলি জোকার বললো, বুঝছো? কি করলাম আমরা এতদিন তাইলে? এই যে রাত জেগে, এই যে রাত জেগে, এই যে মানে লো পেমেন্টে আমরা কাজ করি, হাসি তামাশা করি, এই যে এখনো ফাইনালি কোনো সিনেমায় আমরা চান্স পাই না। না খালি যে মাহি খায় না তা না, মাহি তো তাও ইফতারির সময় 2 বোতল কোক পায়। আমরা তো তাও আমাদের কিচেনে আসেন, স্ট্রেট গরম পানি দিয়ে আসে এবং বানায় খাও, পানিও বানায় খেতে হয়। চিন্তা করছেন অবস্থা? ছোট্ট একটা বিরতির পর আবার আসছি, যাই বারবার। আমি বিরতির পর জানতে চাই পানি কি করে বানাও, রেসিপিটা আমাকে দিয়ে দিন। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাচরবি এবং আমার সঙ্গে রয়েছেন মেহের আফরোজ শাওন, এবং আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের 1 নম্বর আরজে বা খুবই বদমাইশ আরজে রেহান। সে যথারীতি এই শোর মাঝখানে তার বান্ধবীর সাথে গল্প করতেছে ফোনে। রয়েছে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু লোমান, এবং আমাদের সাথে অবশ্যই রয়েছে মুনির এবং জাহিদ তো আছেই। এবং আমরা এইমাত্র ফেসবুকে একটা কমেন্ট জাহিদ আমাকে দেখাচ্ছিল, ছেলেটার নাম হচ্ছে হিপটোনিক্স রিফাত। সে লিখছে কৃষ্ণপক্ষ যদি খারাপ কিছু হয় তাহলে হল উড়াই দিব। আপনি কি বলবেন? আমাদের এবিসি ফেসবুক পেজে কোন হলটা উড়াবে এটা আগে থেকে জানলে সেই হলে আমি যাব না। ও কোন এলাকায় থাকে, তার কাছাকাছি হলে যাওয়াই যাবে না। কোনো ধারণা নাই, বাট এইটাতে একটা জিনিস বোঝা গেল যে এই ছেলেটা যে লিখছে রিফাত, মানে কৃষ্ণপক্ষ উপন্যাসটা তার কতখানি ভেতরে আসছে, কতখানি ভেতরে ঢুকছে, এবং এটা আসলে তার জন্য একটা অনন্য অভিজ্ঞতা। না, ও মনের কথাটা বলেছে। হ্যাঁ, যদি আমি বলি সত্যি কথা, আমি কৃষ্ণপক্ষের একজন পাঠক। কৃষ্ণপক্ষ যদি খারাপ হয় আমি তো হল উড়াই দিব। তো ও আমাকেও বলতে পারে কি দিয়ে উড়াবে, তাহলে আমিও সেটা নিয়ে, সত্যি হলে যদি খারাপ লাগে আমারই মনে হবে হল উড়াই দিই। শাওন, আমরা 26 তারিখ, এটা তো মোটামুটি সারা বাংলাদেশেই মুক্তি পাচ্ছে, তাই তো? জি জি, ঢাকা সহ সারা বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ঢাকা সহ সারা বাংলাদেশে মুক্তি পাচ্ছে। আমরা এটা দেখার জন্য এবং কাদার জন্য বসে রয়েছি। এবং শুধু কান্না কেন, অবশ্যই হাসিরও জায়গা আছে। হুমায়ুন আহমেদের একটা গল্প, সেখানে শুধু কান্না থাকবে কেন, অবশ্যই ছোট ছোট হাসির জায়গাও তো থাকবে। এক্স্যাক্টলি, মানে কোথায় যেন পড়ছিলাম, কেউ একজন লিখছিলেন যে তার বই পড়া মানে হচ্ছে হাসতে হাসতে কাঁদা অথবা কাঁদতে কাঁদতে হাসা। অ্যাক্সিডেন্টের দৃশ্যটা কিভাবে করছিলেন? অ্যাক্সিডেন্টের দৃশ্যটা মানে এটা কিভাবে করেছিলাম এটা বলাটা টেকনিক্যাল ব্যাপার, তো আমি আমার পয়েন্ট অফ ভিউটা বলি। আমি সবচেয়ে বেশি চিন্তায় ছিলাম অ্যাক্সিডেন্টের দৃশ্যটা নিয়ে, কারণ আমি এর আগে ক্যামেরার পিছনে কাজ করার অভিজ্ঞতা যেমন আছে, নাটক বানিয়ে সিনেমায় নিজে অভিনয় করেছি, প্লাস যেই সিনেমায় নিজে অভিনয় করিনি, যেমন ঘেটুপুত্র কমলা যদি বলি, সম্পূর্ণ ক্যামেরার পিছনের কাজটা আমি হুমায়ুন আহমেদের পাশে থেকে করেছি, শিখেছি। তো নর্মালি ইমোশনাল সিকোয়েন্সগুলো কিভাবে করা যায় বা নর্মাল যে কোনো সিকোয়েন্স, ওগুলো নিয়ে একটা ধারণা, গান কোরিওগ্রাফি করেছি আগে। কিন্তু অ্যাক্সিডেন্ট আমি আসলে বাংলাদেশের কোনো ছবিতে খুব চমৎকার অ্যাক্সিডেন্ট আসলে দেখা হয়নি আমার। কিন্তু আমাদের যাদের সাথে আসলে এখনকার কম্পিটিশন ইয়ের কারণে, স্যাটেলাইটের কল্যাণে, তাদের এত চমৎকার সব অ্যাক্সিডেন্টের দৃশ্য আছে, তো কিভাবে সেটা অ্যাচিভ করবো এটা নিয়ে আমি সবচেয়ে টেনশনে ছিলাম। এবং আমি সবচেয়ে বেশি যেটা মিটিং করেছি আমার টিমের সাথে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট নিয়ে। পুরো অ্যাক্সিডেন্টটা আমরা ডিজাইন করেছি,
একদম স্কেচ করে করে কিভাবে গাড়িটা কোন দিক দিয়ে যাবে, কিভাবে যাবে। আমরা নানানভাবে চিন্তা করেছি যেটা কি রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে করব, নাকি পুরোটাই আমরা ভিএফএক্স এ করব, নাকি আমরা কিভাবে করব। তারপর আমরা যেটা করেছি যে আমরা গাড়িগুলো বানিয়ে নিয়েছি, যে গাড়িটা ভাঙা হবে ওই গাড়িটা আমরা বানিয়ে নিয়েছি। আর অন্য গাড়িগুলো আমরা এরকম কন্ট্রাক্টে আমরা ভাড়া নিয়েছি যে কি কি ক্ষতি হতে পারে। তারপর পুরোটা একদম ক্রেন টেইন ইউজ করে, মানে আমরা 5 দিন কাজ করেছি অ্যাক্সিডেন্টের। হ্যাঁ, এবং গাড়িটা ভচকাইয়ে দিছি আমরা পুরোপুরি, কারণ এত বড় একটা অ্যাক্সিডেন্ট দেখানো হবে কিন্তু গাড়িটার কিছুই হবে না, সেটা তো গাড়িওয়ালাকে আমরা বলেছিলাম গাড়ির টুকটাক ক্ষতি হতে পারে, এরকম একটা কন্ট্রাক্ট তার সাথে আমাদের ছিল। তারপরে তো আমি গাড়ি ভেঙে তো আমি হাওয়া। এরপরে বাকিটা ইমপ্রেস সামলেছে, ওরা জানে। আর ইমপ্রেস থেকে আমার কাছে ফোন আসে যে ভাবি গাড়ির ঠিক কতটুকুন ক্ষতি হয়েছে। তা আমি তো ফোন ধরি না বলতে গেলে, তো আমি যেটা করলাম যে বললাম না খুব না একটু ক্ষতি হয়েছে, তো গাড়িটা আসলেই একদম শেষ। আচ্ছা, খুব না, আপনি ঠিক কথা বলছিলেন যে আমরা বাংলা সিনেমার অ্যাক্সিডেন্ট দেখে আমরা হাসি, মারামারি দৃশ্য দেখে আমরা হাসি, এই কারণে যে মারামারি হাসি পাবে না এইটুকুন গ্যারান্টি দিতে পারি, হাসি পাবে না আপনারা যদি রোহিত শেঠির অ্যাক্সিডেন্ট চান সেটা হবে না, কারণ ওদের এক অ্যাক্সিডেন্টে যে বাজেট থাকে আমাদের পুরো সিনেমাই সেরকম, আমাদের দেশের পুরো সিনেমাই সেরকম বাজেটে হয়ে যায়। তো রোহিত শেঠির সিনেমা হবে না বা হলিউডের সিনেমা হবে না, আমি কখনোই ভাবছি না যে আমি ওদের সাথে কম্পিট করছি। কৃষ্ণপক্ষ নিয়ে আমি ওদের সাথে কম্পিট করছি না, এটা আমি একটা আমি হৃদয়কে ছুঁয়ে যাবে একটু, খুব কথা হয়ে গেল না? না একদমই না, মানে মেন্টোস বাতি জ্বালা টাইপের কথা না, আসলে আমি দর্শকের হৃদয়ে ছুঁয়ে যাবে এরকম কিছু বানাতে চেয়েছি। অ্যাক্সিডেন্টটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট বানাতে চেয়েছি, এটা একেবারে ভয়ঙ্কর কোনো একটা কার অ্যাক্সিডেন্ট না যে দুইটা গাড়ি অনেকক্ষণ ধরে ঘুরতে থাকবে। নর্মাল ঢাকা শহরের রাস্তায়, ঢাকা চিটং হাইওয়েতে নর্মাল যেসব অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় সেরকম একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু অ্যাক্সিডেন্টটা ভালো হয়েছে। মুহিব চরিত্র করেছেন হচ্ছে রিয়াজ ভাই, জি, আর অরু চরিত্র তো করেছেন মাহি। তাহলে ফেরদৌস ভাই কোন চরিত্র করলেন এখানে? অরু মেয়েটির সাথে যেই ছেলেটির বিয়ে ঠিক হয়ে থাকে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আবরার। মুহিবের সাথে আবরারের পার্থক্য আকাশ পাতাল। আবরার হচ্ছে এমন একটি ছেলে যে মেডিকেল কলেজের কোনো পরীক্ষায় কখনো দ্বিতীয় হয়নি, এবং সে স্কলারশিপ নিয়ে সে জন হপকিন্স ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছে, এবং যাওয়ার আগে সে বিয়ে করে বউকে নিয়ে যাবে, মানে একদম রূপকথা থেকে উঠে আসা রাজকুমার, সেরকমই চেহারা। রূপকথা, এই ঘটনাটাই ঘটছে জাহিদ, নিমু আর ওই ছেলেটার মাঝখানে। ওই তো এই যে হ্যাঁ, তারপর তো সেরকম হচ্ছে ফেরদৌস ভাই আবরার। আর মুহিব হচ্ছে এমন একটা ছেলে যে ছোটবেলা থেকে আসলে কিছুই করতে পারেনি, ছোটবেলা থেকে কিছুই করতে পারেনি, কারণ তার বাবা মার মৃত্যুর পর সে তার বোনের সাথে, একমাত্র বোনের সাথে দুলাভাইয়ের কাছে থাকে, যেই দুলাভাই তাকে উঠতে বসতে খালি অপমানই করে, এবং তার একটা চাকরি নেই। মাস শেষে দুলাভাই যে হাত খরচ দেয় সেই হাত খরচে সে চলে। সেরকম একটা ছেলে, তার প্রেমে তাহলে অরু কেন পড়লো? বইয়ে একটা খুব সুন্দর ব্যাখ্যা আছে যে এই মুহিব ছেলেটি এত বিরক্ত হবার মতো কাজ করে, পথের ধারে দাঁড়িয়ে সে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফেলে বা সবার সামনে নাক ঝেড়ে ফেলে। এরকম একটি ছেলে যখন হাসে তখন মনে হয় যে তার সব অপরাধ ক্ষমা করে দেয়া যায়, এবং অরুর মনে হয় যে এই হাসির জন্যই বোধহয় সে ছেলেটির প্রেমে পড়েছে। এবং মানে আমি চোখ বন্ধ করলে রিয়াজ ভাইয়ের হাসির সাথে ওই হাসিটা আমি রিসেম্বল করতে পারি। তো মুহিব আমাদের রিয়াজ ভাই, আর দি হ্যান্ডসাম আবরার বই থেকে উঠে আসা রাজপুত্র আমাদের ফেরদৌস ভাই। আমি গল্পটাকে আরেকটু টানি, যদি আমার ভুল না হয়, আমার ভুল হলে ধরাই দেন। যে আমি হুমায়ুন আহমেদের বইতেই পড়েছিলাম, তবে কৃষ্ণপক্ষে পড়েছিলাম কিনা এটা আমার মনে নাই, যে বিয়ের আগে তারা তো কাজী অফিসে গিয়ে বিয়ে করে, রাইট? আচ্ছা, এবং বিয়ের আগে মুহিব অরুকে বলতে থাকে যে সারা রাত ঘুমাবো না, রাতে এটা কি আছে? এবং অবশ্যই কৃষ্ণপক্ষের মতো একটা উপন্যাস নিয়ে কাজ করার খুব ভয়ঙ্কর কিছু রিস্ক আছে, হ্যাঁ, যেটা এই বইয়ের কোন জায়গাটা যে আসলে কোন পাঠকের ভালো লেগেছে, মানে অনেক বড় বড় জায়গাও অনেক পাঠকের হয়তো বা ভালোই লাগে, কিন্তু একটা ছোট্ট মুহূর্ত একটা পাঠকের হৃদয় এমন গেঁথে গেছে, সিনেমাটোগ্রাফি করার সময় চিত্রনাট্য করার সময় হয়তো বা ওইটুকুন আমার কাছে মনে হচ্ছে না, খুব একটা ইম্পর্টেন্ট না, আসলে খুব ভাইটাল, আসলে খুব ভাইটাল ওই পার্টিকুলার দর্শকের কাছে। সে তো ওটা দেখার জন্য বসেছিল এবং তার মনে হচ্ছে যে সিনেমা হল উড়াই দেই, নাই কেন এটা। আগুনের পরশমণির সময় হুমায়ুন আহমেদের মুখে এরকম একটা গল্প শুনেছিলাম। হুমায়ুন আহমেদ আগুনের পরশমণি সিনেমায়
নায়িকা চরিত্র রাত্রির ফুপুকে সিনেমায় রাখেননি, কিন্তু বইতে ছিল। এবং এই জবাবদিহি হুমায়ুন আহমেদকে করতে হয়েছে সুদূর রোমে গিয়ে। ইটালির রোমে এক বাড়িতে উনি দাওয়াতে গিয়েছেন, সেই বাড়ির গৃহকর্ত্রী খেতে বসে হুমায়ুন আহমেদকে ঠিক মতো খাবার দিচ্ছে না, যে আপনি কেন ফুপু চরিত্রটাকে সিনেমায় আনেননি, কারণ ওই চরিত্রটাই আমার সবচেয়ে প্রিয় চরিত্র। তো এখন সিনেমায় যখন আমরা চিত্রনাট্য করি তখন অনেক কিছু একটু এদিক ওদিক হয়, কিন্তু এরকম মেজর পার্টগুলো আমরা কোনোভাবেই হাত দিইনি। যেমন ছিঁড়া নোট, রিক্সাওয়ালার সাথে একটু ছিঁড়া নোটের যে কথোপকথন, এটা তো সবার মুখস্থ। হ্যাঁ, আমরা যেটুকুন বদলেছি সেই সময়ের 20 টাকার নোট, এখন তো 20 টাকার নোট মানুষ নেই না, ওটাকে আমরা এখন 100 টাকার নোট করেছি, বা এই ধরনের ছোটখাটো কিছু চেঞ্জেস। কিন্তু সারা রাত ঘুমাতে দেব না বলে যে সে নিজেই ঘুমিয়ে পড়ে, ওটাও আছে। এবং সেটাই আমি দর্শকদেরকে দেখতে বলছিলাম যে একজন প্রেমিক প্রেমিকা, তারা ছেলেটা বারবার তারা বিয়ে করবে এবং ছেলেটা তার বিয়ে নিয়ে মানুষের কত পরিকল্পনা থাকে, ছেলেটার একটাই পরিকল্পনা যে সে বাসরাতে কোনোভাবে ঘুমাবে না। বারবার বউকে বলছে, মানে হুবু বউকে বলছে, খবরদার ঘুমাবে না, কিছু খবরদার ঘুমাবে না, খবরদার ঘুমাবে না। তারপর আসলে কি হয় এই জীবনের, মানে এটা আসলে দেখার মতো একটা বিষয়, এটা আসলে ভাবারও মতো একটা বিষয়। তোমরা সিনেমা হলে গিয়ে দেখবা এবং আপনাকেও সাউন্ড একই বিপদে পড়তে হবে, কারণ ফারজানা রশিদ উনি লিখেছেন যে লিসেনিং ইউ ফ্রম দ্য ইউএসএ। হুমায়ুন আহমেদ যেমন রোমে গিয়ে তাকে জবাবদিহি করতে হয়েছিল, আপনাকে খুব সম্ভবত ইউএসএ তে গিয়েও যদি জবাবদিহি করতে হলেও হতে পারে কোনো মানে এর কোনো, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনাকে হয়তো বা মানে বিভিন্ন জায়গায় গিয়ে নানান প্রশ্নের উত্তর, কারণ এটা আসলে কিছু চেঞ্জেস তো আছে, এগুলা ভয়ে বলছি না, মারও খেতে হতে পারে। আবার এমনও হতে পারে এটা হওয়াটা অস্বাভাবিক না, কারণ আমাদের যে এখন যে একটা নতুন জেনারেশন হয়েছে যারা আমাদের এই রেডিও শো শোনেন, আমরা তো সারাক্ষণ তাদের সঙ্গে কথা বলি। আজকে সত্যি হয়তো তাদের ফোনটা নেওয়া হচ্ছে না, কিন্তু আমার রেগুলার তাদের কথা শুনে তারা কিন্তু অনেক সময় অনেক কিছু পড়েননি, বিশেষ করে কৃষ্ণপক্ষ অনেকেই মিস করে গেছেন। তো তাদের ওই যে বাকের ভাইয়ের অভিজ্ঞতাটাও হইতে পারে যে তারা ওইখানে জাহিদের কথা ভাবতে পারে, জাহিদ নিমু ফাইনালি তারা বিয়ে করার চিন্তা করছে, যেখানে ছেলেটা জাহিদের প্রতিদ্বন্দ্বীকে, জাহিদের চাকরি নাই, হ্যাঁ জাহিদের কোনো চালচুলো নাই, এবং জাহিদ খুবই আনস্মার্ট একটা ছেলে। কোন জাহিদ? জাহিদ হাসান? এই যে আমাদের, ও সরি, মানে আপনারা যেভাবে বলছেন আমি হঠাৎ করে জাহিদ হাসান ভেবেছিলাম। আপনাকে শাওন একদম খুব বিনয় নিয়ে বলি, আমি জানি না জাহিদ হাসান এই শো শুনছেন কিনা, শোনার কোনো কারণে, তবে ওনার সাঙ্গপাঙ্গরা শুনছেন। এখনকার স্টার বস আমাদের জাহিদ, মানে জাহিদ ভাই স্টার, আর আছে না যে স্টারদের তো এক ধরনের ডিউরেশন থাকে না, কিছু স্টার থাকে না কিছু স্টার থাকে সুপারনোভা হয়ে যায়, কিছু স্টার হয়ে যায় ব্ল্যাক হোল। তো জাহিদ হচ্ছে ব্ল্যাক হোল টাইপের স্টার আর কি। আমাদের জাহিদ না, আমাদের জাহিদ এখনকার সত্যিকার জাহিদ। রেহানের বোধহয় মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছে, সাহস পাইনি, আপনি পাশে থাকার সাহস পাইনি না। রেহান এক নাম্বার। আর আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি একটু ইন্টারাপ্ট করলাম, আমার কাছে, আমি তো অনেকক্ষণ ধরে আমাদের প্রোডিউসার জাহিদ ভাইয়ের পাশে বসা, উনি হচ্ছেন শোর যেই পুতুল নাচের, যিনি পুতুলদেরকে নাচান, সবার আপনারা যা যা বলছেন সবার কাঠি কিন্তু ওনার হাতে, উনি কাঠি নাচাচ্ছেন, আপনারা বলে যান, যে কোনো মুহূর্তে মাইক্রোফোন বন্ধ করে দেন। কাঠিটাই এমন আপু সারাক্ষণ খোঁচায়। এটা কাঠির ধর্ম, যে কাঠি তো খোঁচাবেই। আমি যে পয়েন্টটা, জাহিদের ধর্ম হচ্ছে মানুষের পিছনে খোঁচায়। না তোমরা কেন জাহিদকে সবাই মিলে অ্যাটাক করে আমি বুঝি না, একদম মানে আমাদের মধ্যে সবচেয়ে সফট স্পোকেন। গতকালকে রেহান একটা ছবিও তুলতে চাইছিল, কিন্তু আনফরচুনেটলি ওর মোবাইলে। এই শোটার সমস্যা হচ্ছে এরা সব একসাথে চাকরি করে, ঠিক আছে, এবং সারা সপ্তাহ ধরে অফিসে যত ধরনের পলিটিক্স হয় তার শোতে বসে তারা নেয়। আচ্ছা আমাকে এইটা বলতে দাও, সেটি হচ্ছে যে আমি যেটা ভাবছি যে পোলাপান ওইভাবে মিলাবে, যে জাহিদ একটা খুবই আনস্মার্ট ছেলে, তার চাকরি নাই, সে তার দুলাভাইয়ের বাসায় থাকে, শাওন যেমনটা বলছিলেন, দুলাভাই তাকে মাসে মাসে যে হাত খরচ দেয়, জাহিদ সেটার উপরে করে, সবার সামনে জাহিদ নাক ঝাড়ে, রাস্তায় দাঁড়ায় সে হিসু করে। একই সাথে ওই একই মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে এমন একটা ছেলে যে জন হপকিনসন থেকে পড়াশোনা করতে যাবে, কোনোদিন জীবনে সেকেন্ড হয় না, এবং আমরা কি চাই, আমরা চাই যে নিমু বা নুহেলা ও জাহিদকে বিয়ে করুক, কিন্তু বাস্তবে সেরকম হয় না। জেটির মালিক সমস্ত জেটি ছেড়ে ওই জন হপকিন্স ইউনিভার্সিটির ছেলেকে ছেড়ে এখানে চলে আসুক। কিন্তু আমাদের পসিবল হইতো যদি জাহিদ ভাই একটা হুমায়ুন আহমেদের বইও পড়তো।
না উনি ভুল যেটা না, ও করেছেন, বলতে চাচ্ছে যে ও পড়ছে। রবি ভাই খুব সম্ভবত বলছিলেন আপনি যে অনেকদিন ধরে বোধহয় প্রেমটা চলছিল বা হ্যাঁ, সম্পর্কটা হ্যাঁ, চলছিল, সম্পর্ক। তখন যদি হুমায়ুন আহমেদের কিছু বই পড়িয়ে নিতে পড়িয়ে পারতো নিতে মেয়েটিকে, পারতো, exactly. ভুলটা করেছে ওখানে। তোমরা তোমাদের বান্ধবীদেরকে চকলেট দাও, ফুল দাও, মেন্টোস দাও Mentos দাও। এবং হুমায়ুন আহমেদের বই দাও। আমি বলবো প্রথম দিকে দেয়ারই দরকার নেই, তোরা কিনে খাক। হুমায়ুন আহমেদের বইটা দাও, হুমায়ুন আহমেদের বইগুলো দাও, তাহলে তারা অরুর মতোই হবে। তারা উরুর মতোই। রাইট। আর যেই ধরনের আমরা, আমাদের ওরও খুব প্রয়োজন, তাই না ভাই? জীবনে তোমার বান্ধবীকে এমবিএ পড়তে দিও না প্লিজ। এমবিএ করলে তারা একদম মেম হয়ে যাবে এমবিএ করে। আর সেটাই, তারা যখন এটা দেখবে যে না নিমু ফাইনালি, বাস্তবের নিমু বিয়ে করছে ওই ফেরদৌসকে, কিন্তু আমাদের সিনেমার নিমু, আমাদের কৃষ্ণপক্ষের নিমু, তিনি বিয়ে করতে যাচ্ছেন জাহিদকে, এবং বিয়েটা আমি যে জায়গায় ধাক্কাটা খাওয়াতে যাচ্ছি যে বিয়েটা তারা ফাইনালি করেও ফেললো। বাসরাত নিয়ে একটা পরিকল্পনা ছিল, তারা বাসরাতে দুজনের কেউই ঘুমাবে না, সেই পরিকল্পনার কি হলো সেটা আমরা পর্দায় দেখে নেব। না সেই পরিকল্পনা ছিল ঠিকঠাক মতো, হঠাৎ করে এরকম শোয়ের ডাক পড়লো, ও জাহিদ সব ফেলে শোতে চলে আসলো। কিন্তু তারপরেও যে জীবন কত ভাবে জীবন একদম আচমকা একটা জায়গায় এসে বাক নিতে পারে, এই সিনেমা তার বড় প্রমাণ। কাজেই নিমু এই সিনেমা দেখার পর ভাবতে পারে যে আমি ঠিক কাজ করছি, রাইট, সেভাবে সে ঠিক কাজ করছে, ঠিক কাজ করছে, তা না হলে আমার বাবা জাহাজ সব ডুবে যেত। এনিওয়ে খুব ভালো লাগতেছে, আমার খুবই ভালো লাগতেছে। আমি মানে আমার অসম্ভব প্রিয় একটা উপন্যাস। একটা ভালো কথা কিন্তু তুলে নিয়ে আসছেন আপনি রবি ভাই, সেটা হচ্ছে যে আজকালকার ছেলেমেয়েরা বই পড়ে না, একেবারেই বই পড়ে না। হোয়াট ক্যান উই ডু অ্যাবাউট দ্যাট? কি করা যায় বলেন তো? চিঠিও লেখে না। আমি শাওন আপনাকে সিনসিয়ারলি বলতেছি, আপনি আমার চাইতে অনেক বেশি জানেন, মানুষজনের সাথে অনেক বেশি মেশেন। আমি একটা ইন্টারভিউ নিতে গেছিলাম, সেটা হচ্ছে খুলনার বাগেরহাটে, ওইখানে একটা ক্যান্সার হসপিটাল হবে, ওদের স্বাস্থ্যকর্মী নেবেন, ওইখানে আমি গেছিলাম। প্রায় 45 জনকে নেওয়া হবে, তার মধ্যে 80 জন আর কি ভাইবা দিল, আমি ভাইবা বোর্ডে ছিলাম। আমরা 5 জনকে পাইছি। আমি যখনই তারা বলছে যে আমি অনার্স পড়ি বাংলায়, আমি লাভ দিয়ে উঠে বলছি যে কি কি বই পড়ছেন। টেক্সট বুকের বাইরে তারা কোনো বইয়ের কথা আমাকে বলে নাই। এবং আমি খুব মানে আছেন আমার অসম্ভব প্রিয় কিছু উপন্যাস আছে, যেগুলো যে ওইরকম আন্তন চেকপ টাইপের ব্যাপার না, সাধারণ মানুষের, ঠিক আছে। বলছি তাকাই দিছে আমার দিকে, অদ্ভুত ভাবে তাকাই দিছে। এবং আমরা যে এত আক্ষেপ করি না শাওন, এই হচ্ছে দেশের ওইটা হচ্ছে না সেটা হচ্ছে না, আমরা আসলে বই পড়ছি না। আমাদের বই লেখা উচিত, বই পড়া উচিত। প্রেমিকাকে আমরা এই দেব, হ্যাঁ বই, আগে বই উপহার দেয়া হতো, জন্মদিনেও বই দেয়া হতো, বিভিন্ন অকেশনে বই দেয়া হতো, বই কেনা হতো, এবং একটি বাসায় একটা বই থাকলে সেই বইটা বাসার সবাই কিন্তু একজন পড়া শেষ হলে আরেকজন পড়বে, এবং বন্ধুদের মধ্যে বই আদান প্রদান হবে, এরকম অনেক কিছু ছিল। হ্যাঁ এখন ভাঁজ করে আরেকজন ভাঁজ করলে রাগারাগি হতো। এখন এবং বইয়ের মধ্যে নাম লিখে রাখা যদি চুরি হয়, বিভিন্ন ভাবে একদম সিলও অনেকে বানিয়ে রাখতো। আমি আবার চুরি করে মলার চেঞ্জ করে তারপর নিজের নাম লিখে রাখতাম। আমি এরকম অনেক কিছু হতো। এবং স্কুলের লাইব্রেরি থেকে বই চুরি করা, এগুলো কিছু নাই এখন, এবং মানে ইনফ্যাক্ট সিডিও নাই। এটার কারণটা আমি নিজেও জানি না। অন্তত কম্পিউটারে পিডিএফ এও যদি বই পড়ে তাও তো বই পড়া হয়। এটার কারণটা আসলেই এটা খুব দুঃখজনক। বাণিজ্য মেলায় প্রচুর ভিড় দেখা যায়, বই মেলায় আসলে বই কিনতে কেউ যায় না। আমি জানি না, এটা আপনারা বাতি জ্বালায় কিছু একটা চিন্তা করে বের করেন কি করা যায়। এই বাতি জ্বালাইতেই হবে রবি ভাই। তবে আপনাকে ফেসবুকে এত বেশি সময় দেয় বই, হ্যাঁ ফেসবুকে সময় দেওয়া হয়, আর অনেক জায়গায় সময় দেওয়া হয়। হোয়াটসঅ্যাপ, ফেসবুককে গালি দিয়ে লাভ নেই। আমি সেদিন একটা ইন্টারভিউতে বললাম যে আমাদের ডোন্ট কিল দ্য মেসেঞ্জার, ডোন্ট শুট দ্য মেসেঞ্জার। ফেসবুক হচ্ছে একটা নিরপেক্ষ ব্যাপার, ঠিক আছে। আমরা ঠিক হইলে ফেসবুক, অনেকে এটার প্রতি এত বেশি আসক্ত যে ওই টাইমটার দিকে যাইতেই পারে না। হতে পারে, তা বলে এটা এই দোষটা ফেসবুক কিংবা ভাইবার, হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইল, এটা সেটার দোষ দিচ্ছি না, টেকনোলজির দোষ না, এটা মেন্টালিটির দোষ। আমাদের মেন্টালিটি। আমরা আসলে মানে আমরা সবাই এর জন্য দায়ী। আমি আমার মেয়েকে বই কিনে দিছি কিনা, আমি আমার বান্ধবীকে বই কিনে দিচ্ছে কিনা, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। লাইব্রেরি কিন্তু আগে চেয়ে বেড়েছে মানুষের ঘরে ঘরে, আমার বাবা কিন্তু তো আমাকে সেটা বই হয়েছে কিনে দেয়নি, স্ট্যাটাসের কিন্তু আমি তো জোগাড় করে পড়ছি। আমার বাড়িতে একটা লাইব্রেরি আছে, ওই বই আর কোনোদিন কেউ খোলে না। এবং ফেক বই সহ লাইব্রেরি পাওয়া যায় ফার্নিচারের দোকানে। তাই নাকি? হ্যাঁ, এটা আমাকে দেখাইছিলেন হচ্ছে উন্মাদের সম্পাদক আহসান হাবিব, হুমায়ুন আহমেদের একদম কনিষ্ঠ ভ্রাতা। উনি একদিন দেখাইলেন যে বেশ আমার এত দামি দামি বই, অক্সফোর্ডের বই আপনি কোথায় পেলেন? বলে আরে দূরে, এগুলো দামি পাওয়া যায় একসঙ্গে। মানে যে সবকটা বই কিনলে হয়তো কয়েক লাখ টাকা দাম হতো, উনি একসঙ্গে কিনে নিয়ে এসেছেন, মজা করার জন্য কিনে নিয়ে এসেছেন। 400-500 টাকা দাম পড়ছে, কিন্তু উনি ঘরে সাজায় রাখলে বোঝার উপায় নেই। মানে আরে অক্সফোর্ডের এই বইগুলো পড়ে,
নেটজিওর পুরা সিরিজটা তার কালেকশনে, হ্যাঁ শার্লক হোমস পুরাটা অরিজিনাল কপি তার কাছে, সব। ভাই আপনার বাসার লাইব্রেরিটা নিয়ে সন্দেহ হচ্ছে হালকা এখন আমার। আমার বাসার লাইব্রেরিটা নিয়ে কেন ছুঁয়ে দেখলি না তখন? ছুঁয়ে দেখলি, এটাই নেক্সট টাইম। তো যাই হোক, আমাদের বই পড়তে হবে এবং বই পড়ার জন্য একটা ভালো রাস্তা হচ্ছে একটা ভালো সিনেমা দেখা। সিনেমা আমি এমন অনেককে, আমি সেদিন পথের পাঁচালীর উপর একটা পড়তেছিলাম, আর্টিকেল পড়তেছিলাম, অদ্ভুত একটা ফাইন্ডিং পাইলাম। সেটা হচ্ছে যে একটা জেনারেশন তারা পথের পাঁচালী উপন্যাসটা পড়ে নাই, তারা দেখছে আগে সিনেমা দেখার পর তারা ডিসাইড করছে তারা উপন্যাসটা পড়বে, এবং উপন্যাসটা পড়ার পর তারা সিনেমা কিছু। আমার ক্ষেত্রে তাই ঘটেছে। তাই আমার ক্ষেত্রে তাই ঘটেছে। আমি পথের পাঁচালী ছবিটা যখন দেখেছি, আমি উপন্যাসটা পড়িনি। এতবার দেখেছি চলচ্চিত্রটি, পরে যখন বই পড়েছি তখন দেখেছি আসলেই কিছু হয়নি বলবো না, একদম অন্যরকম কিছু হয়েছে। এক্স্যাক্টলি, আমরা চাই যে কৃষ্ণপক্ষ দেখার পর পোলাপান জানতে কৃষ্ণপক্ষ বইটা হাতে নিয়ে পড়ে। এবং আমি শাওনের ছবি এখনো দেখি নাই, তবে না দেখেই বলতে পারি শাওনের ছবি, শাওন কেন, এটা যদি সত্যজিৎ রায়ও বানাতো, আমি যেহেতু অন্ধভক্ত আমি সবসময় বলবো মূল বইটা যেটা, ওইটা কোনো কারিগরের পক্ষে সম্ভব না। আরেকবার লেখা, অবশ্যই রেহান তুই একমত? কোনো কারিগরের পক্ষে সম্ভব না ওই বইটা আরেকবার লেখা। দুটো ভিন্ন মাধ্যম, তো এটা আসলেই কোনোভাবেই সম্ভব না। আমি যদি আরো একটু এখানে যোগ করি যে হুমায়ুন আহমেদের নিজের উপন্যাস নিয়ে হুমায়ুন আহমেদ নিজে চলচ্চিত্র বানিয়েছেন, তার পক্ষেও কিন্তু সম্ভব না তার নিজের তৈরি উপন্যাসকে ছাড়িয়ে যাওয়া। তো দুটো আসলে এমনই, আসলে বইয়ে যখন একটা কিছু লেখা থাকে উই হ্যাভ অল দি ফ্রিডম টু ইমাজিন, ওই জায়গাটাতে তো নেওয়া সম্ভব না। তখন কিন্তু তুমি অরুকে তোমার কল্পনার অরু ভাবছো, আর এখন আমরা বাধ্য করছি যে মাহিকেই অরু ভাবতে হবে। আমার তো ধারণা যে মানে আমি ফেসবুকে এই ধরনের মেসেজ পেয়েছি যে মাহিকে কেন অরু বানালেন, আমার তো ছবিটা দেখতেই ইচ্ছা করছে না, এরকম কিছু মেসেজ পেয়েছি। আবার এরকম অনেক মেসেজও পেয়েছি যে আমার ধারণা মাহি খুব ভালো করবে। তো আমি জাস্ট মাহির নামটা ইউজ করলাম, কিন্তু এরকম অনেকের কল্পনায় মুহিবকে হয়তো বা অনেক কিছু ভেবেছে। তো বই পড়ার সময় আসলে আমরা ইমাজিন করতে পারি। আমি জাস্ট তিনটা কথা আমি বলবো, খুব দ্রুত বলার চেষ্টা করবো। এক নম্বর কথা হচ্ছে, আমাদের একবার একটাই করেছিলেন সঞ্জীব চৌধুরী, ভোরের কাগজের, আমাদের উপর একবার ওয়ার্কশপ করেছিলেন। হুমায়ুন আহমেদের এক প্যারা পড়াইছিলেন যে তোমরা এক প্যারা পড়লাম, পড়া বলছে হুবহু এই লেখাটাই তোমরা লেখনি, একদম হুবহু নকল করে আমরা কেউ পারি না এবং কারো পক্ষে সম্ভব না। আমি মানে সামনের সাথে ওই জায়গায় ডিফার করি আরেকটা মাধ্যম থেকে, কিন্তু তারপর যদি আরেকজন চিন্তা করে যে আমি আরেকটা কৃষ্ণপক্ষ লিখবো, হুবহু এইভাবেই লিখবো, হবে না। এটা হুমায়ুন আহমেদ উনি অন্য জগতের মানুষ, উনি একদম সিনেমায় তো এটা সম্ভব না, রাস্তায় নামাইতে। হ্যাঁ, আর দুই নম্বর কথা হচ্ছে, তারপর আমরা আশা করি এই সিনেমাটা দেখে লোকজন কৃষ্ণপক্ষ বইটা হাতে নেবে, এবং হাতে যে নেবে তার একটা বড় প্রমাণ পাইলাম। আমাদের একজন কমেন্ট করেছে, সঞ্জিত হাসান কমেন্ট করেছে, সে অলরেডি পিডিএফ ডাউন করে পড়তে শুরু করেছে কৃষ্ণপক্ষ। আরেকটা কথা শাওন, আপনাকে বিনয়ের সাথে জানাই, আমরা এই শোটা প্রায় 2 বছর বা 1.5 বছর ধরে করছি। আমাদের এই শোটা একটা, আমরা খুবই আজে বাজে কথা বলি, খুবই কি বলবো ফাতরামি করি, অনেক কিছু করি, বাট এই শোটার কারণে আমরা এবারে বইমেলা একটা ভয়ঙ্কর ব্যাপার পাইছি। সেটা হচ্ছে এবারে বইমেলায় আমাদের স্টলে এসে পোলাপান জিজ্ঞেস করতেছিল, আচ্ছা যে রবীন্দ্রনাথ আর রানুর যে প্রেম কাহিনীটা আছে ওই বইটা কোথায় পাবো? তারা ঐতিহ্যের স্টলে গিয়ে রবীন্দ্রনাথের রচনা সমগ্র ঘেটে তারা রানুকে পাচ্ছে না। তাহলে রানুর গল্প যে আপনারা বললেন, এই যে তাদের মধ্যে আগ্রহটা তৈরি, রবীন্দ্রনাথ নিজে রানুর কথা কখনো লিখে নাই, ঠিক আছে, যে আমরা বোধহয় রবীন্দ্রনাথ, রানু, কাদম্বিনী দেবী এদের উপর অন্তত পক্ষে 12-13টা প্রতি এপিসোডে কোনো না কোনো। এবং আমি আপনাকে গ্যারান্টি দেব, আপনি নিউ মার্কেটে যান, আপনি এই মুহূর্তে যে বইটা সবচেয়ে বেশি চাহিদা পাবেন সেটি হচ্ছে নরেন্দ্রনাথ মিত্রের গল্পমালা। আমরা নরেন্দ্রনাথ মিত্রের গল্পমালার উপর প্রায় 12টা এপিসোড টানা করলাম। তার গল্পগুলো লাস্ট এপিসোডে ওনার গল্প নিয়েছিল কন্যা গল্প নিয়ে, এবং পোলাপা নিউ মার্কেট থেকে খুঁজতেছে, এবং ওর দোকানদার অবাক হয়ে গেছে, কারণ এই বই সেই কত আগে। এই জেনারেশনটা আপনি বলছেন যে এই প্রোগ্রামটা অনেক পছন্দ করে, আপনি আপনার সো কল্ড ফাতরামি কথাগুলো পছন্দ করে, তাদের মনের ভিতরে যদি আপনি আসলেই বই পড়ার বীজ একটু একটু করেও বলতে পারেন, তাহলে অনেক বড় ব্যাপার। আমরা সেটা পারছি, এবং আমাদেরকে সেটা আমাদের নিজেদের স্বার্থেই পারতে হবে, আমাদের নিজেদের স্বার্থেই পারতে হবে, কারণ এইটা আমাদের দেশ এবং এই আমাদের এই দেশেই থাকতে হবে। আমরা চমৎকার আরেকজন লিখেছে কি, ক্যামেলিয়া আজাদ ইভ, আমার বয়স যখন 6 বছর ছিল আমার বাবা আমাকে বই গিফট করেছিল হুমায়ুন আহমেদের বোকাভু। তখন থেকে আজ পর্যন্ত আমার কালেকশনে হুমায়ুন আহমেদের আরেকটি বই নেই যা নেই। I literally worship Humayun Ahmed, looking forward to see the movie. Shaun, would you play the best ki Aru Oru Do?
বেস্ট অফ লাক শাওন। আচ্ছা, অনেক গল্প হলো। শাওন, আমরা কৃষ্ণপক্ষ থেকে আপনার মুখ থেকে একটা গান শুনতে চাই, কৃষ্ণপক্ষের একটা গান। কৃষ্ণপক্ষে আসলে আমি কোনো গান করিনি। আচ্ছা, ভালো। যদিও কৃষ্ণপক্ষে আমার একটি গান একটু ব্যবহার করা হয়েছে, তবে কৃষ্ণপক্ষে হুমায়ুন আহমেদের লেখা একটি গান একদম নতুন করে সুর করে কৃষ্ণপক্ষ চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে, ছেলেদের ভয়েসে গানটা, এবং গানটি সুর করেছেন এসআই টুটুল, গানটি গেয়েছেন এসআই টুটুল। ওই গানটি আসলে শোনার পর থেকে, যেদিন আমরা পিকচারাইজ করলাম তারপর থেকে ওই গানটা আমার মাথার মধ্যে ওই লং প্লে রেকর্ডের একটা যেমন আটকে যায় ওরকম ভাবে আটকে গেছে, ওটাই ঘুরছে ঘুরছে ঘুরছে, একদম লুপের মতো আটকে গেছে। ওটা আমি একটু 2 লাইন করি, আগে কখনো করিনি, ছেলেদের গান এটা প্রথমেই বলে নিচ্ছি। অলিতে গলিতে দেখা পরিচয়, ঠিকানার লেনদেন, হৃদয়ের কোনো ঠিকানা থাকে না, কথাটা কি বুঝলেন? অলিতে গলিতে দেখা পরিচয়, ঠিকানার লেনদেন, হৃদয়ের কোনো ঠিকানা থাকে না, কথাটা কি বুঝলেন? এ কথা জেনেও হাঁটাহাঁটি করে ভূতের গলিটা খুঁজি, তোমার দেখা পেয়ে যাব আমি হঠাৎ করে বুঝি। ঠিকানায় আমার নোটবুকে আছে, নোটবুক নেই কাছে, 3 নম্বর ভূতের গলি এটুকুই মনে আছে। ঠিকানায় আমার নোটবুকে আছে, নোটবুক নেই কাছে, 3 নম্বর ভূতের গলি এটুকুই মনে আছে। আরেকটা অপরাধ স্বীকার করে নেই, সেটা হচ্ছে আমরা বোধহয় 16 ডিসেম্বর এটা করলাম, আমি জানি না ব্যান্ডি ছিল কিনা, 1971। এটা কি 16 ডিসেম্বর? 16, হ্যাঁ 16, আমরা ছিলাম, ব্যান্ডি ছিল না। জি জি, আমরা 1971টাই এখানে করেছিলাম। উপন্যাস থেকে আমরা একদম হুবহু গল্প বলি। এটা কি ইমন করেছিল, সাইফ ইমন? না না না, সাইফ ইমন অন্য জায়গায় করেছিল। হ্যাঁ হ্যাঁ, কারণ ও আমার সাথে কথা বলেই করেছিল, সেজন্য আমি ভাবছি যে এটা কি আমি জানি না, এটা অনুমতির বাইরে। না, অসুবিধা নাই, মানে এটা যদি একটা গল্প পাঠ হয় অবশ্যই এটা খুব না, আমরা হুবহু এইভাবে গল্প পাঠটা করি নাই, কারণ ওই যে বলছিলাম যেভাবে গল্পে গল্পে যদি মানুষের পাঠকের মাথায় বা শ্রোতার, একজন শ্রোতাকে যদি আপনি একজন পাঠকে রূপান্তরিত করতে পারেন, অবশ্যই সেটা একটা বড় কাজ হবে। এখন শ্রোতা বেশি, ওভাবেই কিন্তু করা হয় আমাদের এখানে, মানে জাস্ট গল্পটার যে ওভারঅল মিনিংটা, দ্য মেসেজ, ওইটা নিয়েই কিন্তু অনেক আলোচনা হয়। সো ওইটার জন্য তো গল্পটা প্রথমে লাগবেই। আপনি আমাদের যদি এপিসোডটা একদিন শুনে দেখেন কষ্ট করে, কি লজ্জার ব্যাপার, একজন গেস্ট এসে তাদেরকে নিজেদের সম্পর্কে বলতেছে। সেটাই দেখছি, মানে খুব কষ্ট করে শুনতে হবে ভাই, মানে কি আপনাদের পেজ খুঁজে বের করতে হবে, সেটা লাইক দিতে হবে, খুঁজে খুঁজে 16 ডিসেম্বরে ভাই একটা সিডি করে পাঠান, আমি শুনবো। এটা ভালো বুদ্ধি। আরেকটা হয়েছিল হচ্ছে যে আমরা যে রোমিও জুলিয়েট, আমরা যেভাবে এখানে গল্পটা বলছি, শেক্সপিয়ার বেঁচে থাকলে উনি মারা যেতেন, মানে আমরা একদম ভিন্ন কনটেক্সটে নিয়ে এসেছে, একটা রেডিও কনটেক্সটে নিয়ে এসেছে। আরেকটা কাণ্ড হয়েছিল, এটা খুব আগ্রহ নিয়ে বলবো, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের না, বা তাকে নিয়ে একটা বই লেখা হয়েছিল, একজন ভদ্রমহিলা সেটা লিখেছিলেন, হুমায়ুন আহমেদের অপ্রকাশিত পত্রাবলী, তার সাথে কিছু পত্র। শাহানা কায়েস, এক্স্যাক্টলি। আমি ওই বইটা বেশ আগে পড়ছিলাম। জি জি জি। আমি একটা বাসায় গিয়ে ওই বই পড়তে গিয়ে, মানে আমি আর ওই কোন পার্টিতে করতে, আমি এক কোনায় বসে পুরো বইটা একটানে শেষ করছি এবং দেখি হুমায়ুন আহমেদ কি লিখলো। আমি তো বুঝতে পেরেছি আপনার মনের ভিতরে তাই ছিল, এবং আপনি মনে মনে ভাবছিলেন যে আমি যেসব লিখি এগুলো আবার কবে বই আকারে, সুতরাং তা এখন থেকে বুঝে শুনে লিখতে হবে, ঠিক আছে? তো বইমেলা এবার শুরু হওয়ার পরে, যে আমি 15 বইমেলা শুরু হওয়ার পর আমি প্রথম দিন বইমেলায় গিয়ে যেটা কিনছি সেটা হচ্ছে এই বইটা, এবং কিনে এই শোতে আসছে, আমার খেয়াল আছে আমরা এই শোতে আসছে, এবং আমরা ওই বই থেকে কয়েকটা চিঠি পড়ে শুনছি। পরদিন আমার স্টলে আমাকে প্রচুর বই অটোগ্রাফ দিতে হয়েছে, ওই বই, এবং অনেকে আপনাকে শাহানা কায়েস মনে করেছে। মানে অদ্ভুত একটা ব্যাপার।
এবং আমাদের পাঠকদের কি অবস্থা, আমি ছোট্ট একটা কথা, আমাকে সেদিন একজন বলছে ভাই আপনার এই বইটাকে করতে হবে, কি করতে হবে, মানে আমার খুব ভালো লাগছে বলে বইটা আমার হাতে দিল, আমি দেখলাম এটা অনেকখানে চড়ার বই। এই ভাগ্যই, এই সৌভাগ্যই বা কজনের, এবং আমি সেখানে অটোগ্রাফ দিলাম। অন্যের বইতে অটোগ্রাফ দেওয়া কিন্তু বিরাট সৌভাগ্য, এবং অনেকখানে অন্য কেউ খেপে যাইতো যে আমি অনেক খান না, কিন্তু আমি খুব আগ্রহ নিয়ে নিলাম। আমি তো তুমি বইটা পড়ছো, খুব ভালো লাগলো, আমার বইটা কেউ পড়ে না বলে আমি, ওর নাম ছিল হচ্ছে কি রাসেল, লিখলাম রাসেল আমি অনেক খান কিছু না, পারলে আসিফ এন্ড রবির বই পড়ো, বইটা নিচে অনেক খান লিখে অটোগ্রাফ দিয়ে ছেড়ে দিছি। ক্লাসিক ম্যান। Let's take a break now. একটা ছোট্ট একটা ব্রেক এর পর বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্ড রবি, আমার সঙ্গে রয়েছেন আরজে রেহান, আমাদের সঙ্গে রয়েছে খাও মেন্টোস ক্যান্ডির সাথে রয়েছে বেন্ডি, আমাদের সঙ্গে রয়েছে মঞ্জু লোবান এবং মনির, এবং আমাদের সঙ্গে রয়েছে মেহরাব শাওন। এবং শাওন, আমি আমাদের একজন মানে তার নাম হচ্ছে হিমু, এবং সে জানতে চাইছে যে হিমু মামা মুভির কাজ কি চলবে, একই সাথে সে জানতে চাইছে যে চট্টগ্রামে কি একই দিনে চলচ্চিত্র এটা মুক্তি পাবে কিনা। হিমু মামা মুভির কাজ অবশ্যই সামনে হবে, যেহেতু স্ক্রিপ্ট একদম রেডি করা আছে, এবং এটা এই চলচ্চিত্রটা শুরু করার আগেও একবার চেষ্টা করেছিলাম, মানে আমি অনেক কাজেই চেষ্টা করে করে ব্যর্থ, যাই হোক এটা শুরু হবে, ইনশাল্লাহ শুরু হবে। আর কৃষ্ণপক্ষ ছবিটি ঢাকা সহ সারা দেশে মুক্তি পাবে, সুতরাং চট্টগ্রামে তো অবশ্যই মুক্তি পাবে। যদি চট্টগ্রাম মানে রাফিয়া রেহমাত লিখেছে, আমি স্যারের বই পড়ে প্রথম কেঁদেছিলাম, এবং শাওন ম্যাম স্যারের আয়নাঘর উপন্যাস থেকেও কি একটি চলচ্চিত্র করবেন প্লিজ। মাথায় রাখা হলো রাফিয়া, এবং প্লিজ শাওন রাফিয়াকে কিন্তু আয়নাঘরের নায়িকা। দেখেছেন আপনি রাফিয়াকে? আপনি আয়নাঘর পড়েছেন? আয়নাঘরের নায়িকা একজন বিদেশিনী নারী, রাশিয়ান একজন নারী। রাফিয়ার চেহারা যদি রাশিয়ান নারীর মতো হয় এবং ও যদি রাশিয়ান ভাষায় কথা বলতে পারে, তাহলে চিন্তা করে দেখা যেতে পারে। কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি, আয়নাঘরের সিনেমা বানানোর সময় ওই যে একটা চাচা থাকে না, যে নৌকায় করে নিয়ে ওই চরিত্রে যেন আপনাকে নেওয়া হয়। পারফেক্ট। আমি মঞ্জুর জন্য সুপারিশ করছিলাম, আহারে কিন্তু নিজেই চান্স পেয়ে গেছেন, আর কি চাই। ওকে, আমি সেই চাচার চরিত্রে অভিনয় করব, কোনো সমস্যা নাই, ভাস্তাকে খুন করে ফেলবো, তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা আইজুল, শুনছি ওকে ফাইন, শুনছি মানে অসাধারণ শুনছি ভাইয়া। আপনার মাধ্যমে শাওন আপুর কাছে জানতে চাই, আমার মাধ্যমে শাওন আপুর কাছে জানতে চাচ্ছি, হুমায়ুন স্যার হিমুর শেষ পরিণতির কথা বলে গিয়েছিলেন? হিমুর শুরু আছে, হিমুর কোনো শেষ পরিণতি নেই। হিমু সারা জীবনের জন্য হিমুরা আছে, হিমুরা থাকবে, হিমুর কোনো শেষ নেই। নেভার এন্ডিং, আসলেই তাই, কখনোই শেষ হতেই পারে না। অবশ্যই আপনি যদি সত্যি হিমুর ভক্ত হয়ে থাকেন, যে মেসেজ পাঠিয়েছে, তাহলে আপনি পরিণতি জানতেই চাইতেন না, পরিণতির এখানে কোনো প্রয়োজন নেই। কারণ হিমু পরিণতি কেয়ার করে না, তবে পরিণতি চোপড়াকে কেয়ার করে। যাই হোক, সুমাইয়া সেকেন্দার মিম তিনি লিখেছেন যে শাওন আপু আমি আপনার একজন ভক্ত। এই লাইনটা না লিখতে হইতো না, কে ভক্ত না, অপমান করো আমাদের সেলিব্রিটিকে। আচ্ছা আপু, আপনার এফবি আইডিতে টেক্সট করা যায় না, আমাকে করো। শাওন বলে এই পাত্রটাকে উত্তর দেন। টেক্সট করা যায় না, আসলে টেক্সট যিনি করবেন তিনি আশা করবেন যে আমি টেক্সটটা পড়বো, তো সেই জন্য টেক্সট করা যায় না, কারণ অনেকগুলো টেক্সট তখন হয়ে যায় তো, এবং সবগুলো টেক্সট পড়া সম্ভব হয় না। তখন যিনি টেক্সট করেন তিনি খুব কষ্ট পান, এই কষ্টটা দিতে চাই না ওনাদেরকে, সেই জন্য টেক্সট করার অপশনটা বন্ধ করে রেখেছি। যারা বন্ধু তালিকায় আছেন, যারা পরিচিত আছেন, তারা টেক্সট করতে পারেন, তারা বুঝতে পারেন যে না শাওন মাঝে মধ্যে টেক্সট পড়তে পারে না এবং জবাব দিতে পারে না, তারা অভিমান করেন না। রাইট। তবে সুমাইয়া মন ভাঙার কোনো কারণ নাই, এইমাত্র শাওন আমাকে সেই দায়িত্ব দিয়েছেন, তোমাদের যা কিছু বলার ছেলে এবং মেয়েরা তারা আমাকে টেক্সট করো, ছেলেরা টেক্সট করবা আরজে রেহানকে, মেয়েরা টেক্সট করবা আমাকে, ঠিক আছে? সুমাইয়া সেকেন্দার মিম ও কাকে করবে? আমাকে করবে। সুমাইয়া যেহেতু সে আমাকে করবে, আর যদি শুধু সেকেন্দার হয়তো ঠিক আছে। শাহানা কায়েস, এখন থেকে আপনাকে আমরা এই নামেই ডাকবো। ওর আরেকটা, সুমাইয়ার আরেকটা আবদার আছে, সেটা হচ্ছে যে আমার লাইফে অনেক দিনের ইচ্ছা হুমায়ুন স্যারের কোনো একটা সৃষ্টির কিছু অংশে অভিনয় করার। আপু জানি এটা ভীষণ দুঃসাহসের শামিল, প্লিজ আপু আমি আপনার কি সৃষ্টির কি সুদৃষ্টির
কামনা করছি। ওফ, আমাদের শাহানা কায়েস ঠিক মতো কেমন নরবরে বাংলা পড়ছে না? একদম একদম। আচ্ছা আপু একটু প্লিজ কেয়ার করবেন, হ্যাঁ নেক্সট টাইম। এই প্রথম কেউ আমাকে ট্যাগ দিয়ে দিল শাহানা কায়েস। অবশ্যই মিম, তোমার এ ধরনের একটা শখ যদি থাকে, এটা খুবই একটা চমৎকার শখ। অভিনয়ে যদি কোনো অভিজ্ঞতা নাও থাকে, তুমি সেখানে অবশ্যই চেষ্টা করতে পারো। সেই ক্ষেত্রে তোমাকে যেটি করতে হবে, হুমায়ুন আহমেদের একটি প্রতিষ্ঠান আছে নুহাস চলচ্চিত্র। নুহাস চলচ্চিত্রের যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা আছেন, ওনাদের সাথে একটু যোগাযোগ করে তোমার একটা ছবি দিতে হবে। সেই ছবি দেখে আমরা অডিশন নেব। প্রায়ই আমরা অডিশন নেই। অডিশনে নিশ্চয়ই তুমি ভালো করবে, এবং অডিশনে ভালো করলেই তোমার অভিনয়ের সুযোগ আছে। আর অডিশন দিতে যদি তোমার সুমায়া কোনো সমস্যা হয়, প্লিজ তুমি তোমার বুঝবে সেই সমস্যাটা শাহানা কায়েস দায়ী, সেই সমস্যাটার জন্য তুমি আমাকে তোমার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা ছবি পাঠিয়ে দাও, একদম জায়গা মতো পৌঁছে যাবে। না মিম, তুমি ছবি অবশ্যই নুহাস চলচ্চিত্রের অফিসেই পাঠাবে। কবি রবি শাহানা কায়েস ওদেরকে পাঠিও না প্লিজ। রবি ভাই এই ক্ষেত্রে এরকম করেন না। আচ্ছা, মনি ইসলাম লিখছে, শাওন আপু প্লিজ আমার হাতে জল গানটা শোনান। ভালো কথা লিখছে। আচ্ছা, এটাও এক লাইন, কারণ আমার আসলে একটু রাত হয়ে যাচ্ছে তো, এবং আমার বড় পুত্র জেগে বসে আছে আমার জন্য যে আমি এখান থেকে ফিরবো। তারপর যেহেতু কালকে ছুটির দিন, আমাদের একসাথে একটা মুভি দেখার কথা, বাসায় গিয়ে ওর সাথে মুভি দেখতে হবে। সেজন্য আমি এই গানটা শেষ করে সবার কাছে তার আগেই বিদায় নিয়ে তবে নিচ্ছি। তার আগে আমারও একটা রিকোয়েস্ট আছে, আগে এটা শেষ করে দাও। জি। আমার আছে জল, আমার আছে জল, আমার আছে জল, আমার আছে জল। ও সেই জলে যেন পদ্ম পুকুর, মেঘলা আকাশে মধ্য দুপুর। ও সেই জলে যেন পদ্ম পুকুর, মেঘলা আকাশে মধ্য দুপুর। অচেনা এক বনবাসী সুর, বিষাদে কোমল। আমার আছে জল, 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 আমার আছে জল। আমি কখনো গানে রিকোয়েস্ট করি না, কিন্তু শাওন আপনি চলে যাবেন যেহেতু, আমি একটা গান প্লিজ পায়ে ধরে এই গানটা। যে পায়ে ধরেন না, এমনি গাই। আচ্ছা, সেটি হচ্ছে যে কতবারও ভেবেছিলাম। ও মানে হঠাৎ এই গানটা শুনতে চাইলেন কেন? কি হলো? এটা রবি বাবুর গান বলে? ডেফিনেটলি এটা মানে রবীন্দ্রনাথের গান, কিন্তু সেটার জন্য না। আছে সব কথা তো রেডিও শোতে বলা যায় না, কিছু কিছু কথা ফেসবুকের ইনবক্সের জন্য রাখতে হয়। তোমরা আমাকে ইনবক্স করো। শুনতেই হবে যে এই গানটা কেন শুনতে চাইলেন। অবশ্যই এইটা মানে এটা তো মানে আমার গাওয়া গান নয়, এটি রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত, এবং অসম্ভব ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের গলায় আছে। হঠাৎ আমার কাছে এই গান শুনতে চাইবার কারণ কি, উদ্দেশ্য কি? আমার এখানে পরিষ্কার একটা যুক্তি আছে, সেটা হচ্ছে আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমার প্রিয় গায়িকা মেহের আফরোজ শাওন। কবির গান প্রিয় গায়িকার গলায় শুনবো না তো? মঞ্জু গাইছিল একবার। এটা হুমায়ুন আহমেদের অসম্ভব প্রিয় একটি গান ছিল, সেই জন্যই আমি জানতে চাইলাম যে আপনি কি কোনোভাবে এটা টের পেয়ে গেছেন কিনা। আমি হচ্ছি আসলে ওইটাই না আমি হচ্ছি এই গানে আসক্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, রীতিমতো আসক্ত। এবং আমার কাছে বন্ধুত্বের একটা শর্ত হচ্ছে যে আগে এই গানটা। শ্রোতাদের জন্য একটি গোপন তথ্য দিয়ে দেই, হঠাৎ মনে পড়ে গেল তো গানটার কথা শুনে। আমার কাছে শুনতে চাওয়া হুমায়ুন আহমেদের প্রথম রবীন্দ্রসঙ্গীত ছিল এটি। ও মাই গুডনেস। শাওন, আমি একটা কথা বলি, আমার সাথে বন্ধুত্বের এটা হচ্ছে সবচেয়ে বড় মানে শর্ত, এক নম্বর এবং একমাত্র শর্ত, যদি তিনি গান গান, যে গানটা আগে আমাকে শোনাতে হবে। এবং এতে প্রমাণিত হয় যে আসিফ ইন্তাজ রুবি প্রায় হুমায়ুন আহমেদের কাছাকাছি একজন মেধাবী মানুষ। কতবার ভেবেছিনো আপনা
ভুলিয়া তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া কতবার ভেবেছিন আপনা ভুলিয়া ভেবেছিন মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গপনে পুজিব একাকী কেহ জানিবে না মোর গভীর প্রণয় কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয় কতবার ভেবেছিন আপনা ভুলিয়া তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া কতবার ভেবেছিন আপনা ভুলিয়া তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া আমরা কি একটা তালি দিব না? অবশ্যই অবশ্যই। আমি শাওন ছোট্ট একটা ঘটনার কথা বলি। সেটা হচ্ছে আমার এক বন্ধু, সে খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, দেশের বাইরে থাকে। সে 8-9 বছর পর প্রথম বাংলাদেশে আসছে এবং আসার পর সে যেহেতু রবীন্দ্রসঙ্গীত গায়, ওখানে খুব পপুলার, তো সে বাংলাদেশে বেশ কয়েকটা টিভি চ্যানেলে গান টান, মানে 8-9 বছর পরে সে বাংলাদেশে কয়েকটা লাইভ শোতে রবীন্দ্রসঙ্গীত গিয়ে মোটামুটি অল্প সময় বেশ এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে ডাক পাওয়া শুরু করলো। এখন মানে তার সাথে আমার ডিল ছিল যে সে আমাকে গান শোনাবে। ফাইনালি এসে সে 8-9 দিনের জন্য আসতে শিডিউলই দিতে পারতেছে না, কারণ জানো রবি আজকে গানে গানে সকালে আমাকে ডেকেছে। জানো রবি আজকে ফাইনালি আমি তাকে দেখলাম যে তাকে কোনো উপায় নাই যে তার কাছ থেকে আমি গান শুনবো। পরে আমি গান মানে কি জাস্ট এই একটা গান, পরে আমি কি করলাম, বেঙ্গল স্টুডিও ভাড়া করলাম। বললাম যে বেঙ্গল থেকে তোমাকে ডাকছে, ওরা তোমার ভয়েস টেস্ট করবে, ওরা একটা আর্কাইভ বানাচ্ছে বলে। এবং এই ষড়যন্ত্র থ্যাঙ্কস টু মারুফ আমাকে হেল্প করছে। সে তো বেঙ্গলের কথা লাফাই উঠছে এবং সে খুব সকালবেলায় চলে আসছে বেঙ্গলে। আমরা মারুফ আমরা রেকর্ড করতেছি, কিন্তু আমাদের তো অল্প সময়। সে একের পর এক গান, যত কঠিন গান, মানে সে যে তার গলায় যে রবীন্দ্রসঙ্গীত খালি খেলাধুলা করে, রিয়েল মার্সি আর বার্সার মতো, রিয়েল আমার বার্সার মতো, এটা সে বোঝানো আপ্রাণ, মানে ভাঙা ভাঙা। আর এখানে তো বেঙ্গলের কেউ নাই, ঠিক আছে? আমরা একজন সাউন্ড ইঞ্জিনিয়ারকে খুব ভাব নিয়ে, মারুফ ভাই না মারুফ বললাম যে বেঙ্গল কর্তৃপক্ষের কেউ নাই, একজন সাউন্ড ইঞ্জিনিয়ারকে খুব ভাব নিয়ে বসে রাখছে যে সেই ডিসাইড করবে যে তার উপরে অ্যালবাম বেঙ্গল করবে কি করবে না। পরে আমি বললাম ডরসি তুমি কতবারও ভেবেছো এই গানটা গাও, এবং সে এই কথা শোনার সাথে সাথে সে ধরে ফেলছে যে এটা আমার একটা চালাকি ছিল এবং অসম্ভব দরদ দিয়ে গানটা গাইছি। একই কাজ আমি আরো কয়েকটা ইয়ের সাথে করছি, মানুষের সাথে করছি, যে কাউকে কাউকে খুব খোলাখুলি বলা যায় যে এই গানটা আমি শুনতে চাই, এই গানটা আমি শুনতে চাই, এবং আমার কাছে উপহার চাইলে সে যদি মানে গান গাইতে পারেন তাহলে আমি বলি যে কতবারও ভেবেছেন এই গানটা গাওয়ার জন্য। এবং এতে যে আমি প্রতারিত হই নাই তা না, সেদিন একটা মেয়ে আমাকে গান শুনেছে, আমি দৌড় মারছি, সত্যি জীবনে প্রথম এই গানটা গাইছে। এদিকে শাওন খুব 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 ভালো লাগলো। আপনি যে মানে আমি শ্রোতাদেরকে জানাই রাখি, তোমরা শাওনকে কি বলবো পচায় মেসেজ পাঠাইতে থাকো। অবশ্যই, কারণ শাওন বলছে যে সে, আর এটা তো বলতে হবে না, না এই জন্য না, দেখার আগে না পচালেই ভালো হয়, সিনেমাটা দেখার পরে যত ইচ্ছা পচাক, এই জন্য না, এটা বলতে হবে না, আমরা এটা খুব ভালো পারি। জি জি, থ্যাংক ইউ আমি রেডি। তবে শাওন সিনেমার ব্যাপারে বলি নাই, এই কারণে বলছি যে শাওন এত পাষণ্ড, সে শোর মাঝখান দিয়ে এখন চলে যাচ্ছে। সে শোর মাঝ কেন শাওন? আমরা জানি যে আমরা ভালো গান গাই না, আমরা জানি যে আমাদের স্টেশন সবার শেষে, আমরা জানি এসব কেউ শোনে না, আমরা জানি যে যাই
না আমি দেখলাম যে পরীক্ষামূলক আমি একজন যতক্ষণ পরিচালক। থাকবো শ্রোতারা শুধু আমার কথাই শুনবে, এখন রবির কথা কে শুনবে? না, না। সেজন্য ভাবলাম ফ্লোরটা দিয়ে ওরা যাই। শুনতে শুনতে Right. বিরক্ত যে এই একই লোক কেন ডেইলি আসে, অদ্ভুত কথা। না আমি খুবই আসলেই আমি দুঃখের সঙ্গে বিদায় নিতে চাচ্ছি, কারণ আমি কথা দিয়ে এসেছি আমার পুত্রদয়কে যে তাদের নিয়ে আমি আজকে একটি মুভি দেখব, এবং মুভি টুভি সব রেডি করে রাখা হচ্ছে। যদিও মুভি দেখতে বললে ছোট পুত্র একই মুভি কম করে হলো 200 বার দেখেছি, বিগ হিরো 6, আর বড় পুত্র হচ্ছে ইনসাইড আউট। তো ও দুটারই একটা দেখতে হবে, কিন্তু আমি কথা দিয়ে এসেছি যেহেতু এই দুটো ছবির একটা ওদের সাথে আজকে না না দেখবো। চলে তো এখন যাবেন, কিন্তু যেতে যেতে একটা গান শুনতে শুনতে যাবেন। জি, আপনি আমাদেরকে গান অবশ্যই। শোনাবেন কিন্তু আর তার আগে আপনাকে আরেকটা কথা দিতে হবে শাওন, জি। সেটা হচ্ছে আপনি আরেকদিন আসবেন প্লিজ। মানে আর মাত্র একদিন? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে লাস্ট একটা গান গাই শাওনাপুর জন্য। প্লিজ, অবশ্যই রেহান। আমি ধরি, হ্যাঁ। মেঘবতী মেঘ কুমারী মেঘের উপরে থাকো, সুখ দুঃখ দুই বইনের কোলের উপরে রাখো। মেঘবতী মেঘ কুমারী মেঘের উপরে থাকো, সুখ দুঃখ দুই বইনের কোলের উপরে রাখো। মাঝে মধ্যে কান্দন করা, মাঝে মধ্যে হাসা, মেঘবতী আজ নিয়ে আছে মেঘের উপরে বাসা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। বাহ, আচ্ছা ভাই, ওর কি শুনতে শুনতে যেতে পারলাম না, পুরো শুনেই আমার যেতে হচ্ছে। থ্যাংক ইউ আপু, অনেক আচ্ছা। দিনের শখ ছিল আমি আপনাকে সামনে 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 বসে একটা গান শোনাবো, অনেক দিন। টাকা দে, I'm honored. টাকা দে। I'm honored. আমি জাস্ট ওর জন্য ডাকছি, আপনাকে সত্যি টাকা, রেহান I'm আমাদের honored. প্রচুর টাকা দিচ্ছে। শ্রোতারা জানে না রেহানকে আমি রেহান যখন অনেক ছোট, ওর ডাকনাম সাগর, ও যখন অনেক ছোট 6 কি 6.5 7 বছর বয়স, আমি তখন থেকে ওর গান শুনেছি। আমার ছোট বোন আর ও একসঙ্গে গান করতো, সুতরাং আজে বাজে লোককে টাকা দিতে হবে না। ও যখন আমাকে গান শোনাতে চাইবে, ও যে কোনো সময় আমাকে গান শোনাতে আসতে পারে। এজেন্সি থেকে দূরে থাকবে, টাকা চাইলেই মানুষকে টাকা দেবে না। রাইট, অনেক সিরিয়াস নোট। এটা ভাই আমি মাইনে নিতে পারলাম না। আচ্ছা, অনেক সিরিয়াস নোট শাওন, আমি একটা কথা বলতে চাই যে আমি এইটুক রেহানকে সবসময় বলি, এবং আজকে আপনি আচমকা সেটা বললেন, ও কেন গানের উপর ফোকাস করছে না? ওর গানের উপর ফোকাস করা উচিত। ওকে আপনি ও আরজের দিক থেকে 1 নম্বরে গেলেও গানে 1 নম্বরে যাবার মতো যোগ্যতা ক্ষমতা ওর আছে। Yes. ওকে গানে আসলে এটা এই যে ওর ভিতরে যে গানের প্রতি স্বপ্নটা আছে, এই স্বপ্নটা প্রতি ওর ফোকাসড হওয়া উচিত। আপু এটা অনেক বড় একটা কমেন্ট আমার জন্য, দুইটা কারণে। একটা হচ্ছে আপনি করছেন কমেন্টটা, আর সেকেন্ড কমেন্ট হচ্ছে আমি মাত্র 2 মাসের জন্য হলেও ওস্তাদ ইয়াকুব আলী খান স্যারের কাছে গিয়েছিলাম, যার কাছে আমিও গান শিখেছি, যার কাছে, যে আমার গুরু। এই কারণে আমার জন্য এটা অনেক বড় একটা কমেন্ট। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ, মাই প্লেজার। শ্রোতাদের সবাইকে অনেক ধন্যবাদ, যারা আসিফ এন্তাজ রবির এই ধরনের দুষ্টুমি কথা শুনে অভ্যস্ত। আমি মাঝখানে কিছু সিরিয়াস কথা বলে গেলাম, এবং সবাইকে কৃষ্ণপক্ষ দেখার আমন্ত্রণ। কৃষ্ণপক্ষ দেখবেন, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে অবশ্যই খারাপ বলবেন, এবং আমি অপেক্ষায় রইলাম আপনাদের মন্তব্য জানার জন্য। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শাওন, আমরা সত্যিই ধন্য আপনাকে পেয়ে, এবং আমরা আপনাকে আরো একবার না আরো অনেকবার চাই। প্লিজ নেক্সট টাইম আসার সময় মাইকেও আইনেন। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি, আমার সঙ্গে রয়েছেন খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জুল, লোবান্স এবং মনির, এবং আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান, এবং আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, এই মাত্র চলে গেলেন শাওন, মেহের আফরোজ শাওন, এবং আড্ডা গানে এবং অসাধারণ কিছু সময় আমরা পার করলাম। এবং আমাদের ধারণা ছিল যে মেন্টোস বাতি জ্বালাও শো খুব লাইট একটা শো, এখানে একটু সিরিয়াস কথা হইলে কেমন হয়, মানুষ কিভাবে নেয়। অদ্ভুত ব্যাপার, তোমরা ভালোভাবেই নিয়েছো, এবং
এবং আমরা খুব বেশি রবি ভাই ওরা মেন্টস শুনতে শুনতে বই পড়ে, ওরা ভালোভাবেই নিবে। এক্স্যাক্টলি, মেন্টর শুনতে শুনতে ওরা বই পড়ে। সবাই ভালো, সবাই ভালো, সবাই ভালো, একটু দুষ্ট কিন্তু ভালো। দুষ্ট মঞ্জু একটু দুষ্ট না হইলে আমাদের কেন শুনবে? আমাদের কেন শুনবে? এবং মঞ্জু, যেটা হয়েছে যে একদিন তোমার কাছ থেকে আমি কতবারও ভেবেছি গানটা শুনতে চাই, এই তুমি হচ্ছে প্রথম সেই ছেলে যার কাছে আমি গানটা শুনতে চাইছি। জি, একদিন মঞ্জু প্লিজ। এবং আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত মনির, রিক্টার স্কেল, যার কাভাকাভিতে আমরা বুঝতে পারি। এবং আমরা এখনো অপেক্ষা করছি এই শোর মুডে ঢোকার জন্য লোবানের। লোবান, আপনি যদি রেডিওর কাছাকাছি থাকেন তাহলে আমাদের সাথে চলে আসেন, আমাদের সাথে অনের রুমে যোগাযোগ করুন। লোবান ভাই, আপনি যদি আশেপাশে কোথাও থেকে থাকেন অনের রুমে যোগাযোগ করুন। আরে একই অসুখ সবার কেন ধরতেছে যে কেন? আমি বুঝলাম না, একটা মানে কি ফোন টোন কি আজকে নেওয়া হবে না? অবশ্যই ফোন নেওয়া হবে। রেহান কেন ফোন নিতে চাচ্ছে? বিকজ আই লাভ টু টক। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন লোবান। ঠিক যেইভাবে আমার সময় শুরু হয়ে গেছে, লোবান ভাইরে বলাইছি আর আয়ে পড়ছে। এখন সবাই চুপ, কারণ লোবান ভাই বাজাবে। এখন লোবান বাজাবে, ভাই বাজান। এট লাস্ট বস, আবার শুরুটা, ইন্ট্রোডাকশনটা। তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালা, তোমাদের সঙ্গে রয়েছে আসিফ এন্তাজ রবি, খাও মেন্টস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি। এবং রবির সময় বাজে না, কিন্তু ব্যান্ডির সময় বাজছে। লুক, সাউন্ড দিয়ে শুরু হইলো। এখন প্রতি শুক্রবার কিন্তু কোন না কোন বিগ শট আসবে না আমাদের এই শোতে। এটা জাতিকে আপনি জানাচ্ছেন এখন? আমি এখন জানাচ্ছি, কারণ তাদের ক্যারিয়ার, ঠিক আছে, যেমন আমরা কি কম বিগ শট? হ্যাঁ, না হইলে রবি ভাই তো আবার বিগ শট। জাহিদ হাসানের বদলে মানে এখন জাহিদুল ইসলাম আছে আমাদের বিগ শট, ঠিক আছে। কত দুল দেখলাম আমাদের এই শোটা, নাকের দুল, কানের দুল, জাহিদুল শেষ জাহিদুল ওই যে একটা শাহিদ ভাইয়ের গান আছে না, সবার মাইক্রোফোন সে বন্ধ করে দেয়, বুঝছেন? এখন রবি আপনি কিন্তু কেচালে পড়ে যান, বুঝছেন? জাহিদুল যায় একাকী তার যায় যায় একাকী তার বিহনে কেমনে বলো থাকি, যায় দিন যায় একাকী তার বিহনে কেমনে বলো থাকি। ভালোবাসায় অন্তরে অভিমান কেঁদে মরে, ও এই বুকেতে স্বপ্ন বেঁধে রাখি, যায় দিন যায় দিন একাকী। দিন আসলে আমাদের একাকী যায়, ঠিক আছে, এইটাই হচ্ছে ফাইনাল কথা। কম তো আর মঞ্জু হাফসল খাইলাম না, বুঝছো? আমি ব্যাপারটা বলি, সেটা হচ্ছে আমি মানে একটা কাজ জীবনে খুব সিনসিয়ারলি করছি, সেটা হচ্ছে রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, প্লেনে, এয়ারপোর্টে, স্টেশনে, সব জায়গায় আমি ধামাধাপ প্রেমে পড়ছি। জীবনে অনেকবার প্রেমে পড়ছি। অনেকে বলে না যে প্রেম করছি, বলেছি তোর প্রেম করার বিষয়, প্রেম হচ্ছে পড়ার বিষয়। করার বিষয় অন্য, না করার বিষয় না, ওরা প্রেমই করে, প্রথমে পড়ে তারপরে করবে না। না আগে করে তারপরে না ওরা জাস্ট করে। আচ্ছা আচ্ছা, পড়ে কি করেন ভাই? আমি তো প্রেম করি, আমি অনেক প্রেম করি, ঠিক আছে, প্রেম করে। আর কেউ প্রেমে পড়ে, আমি প্রেম পড়ছি, আমি ধূপ ধাপ। ওই জন্যই তো গান আছে, কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। হ্যাঁ, তারপর হইতেছে এই যে আমি এতবার প্রেমে পড়ছি, আমার সব মিলে একটা অভিজ্ঞতা রেহান, সেটা হচ্ছে যে দিন একাকী যায় ফাইনালি। এই যে আমি দাঁড়িয়ে রাখছি, তাইলে আমি কি রাখছি? এক মুঠ। তুমি তো বঞ্জু বরাবর, আমি তো অলওয়েজ ক্লিন শেড, তুমি তো অলওয়েজ দাঁড়িয়ে। আপনার তো উপর দিক দিয়ে মাইনাস আছে, সো এটা কাউন্ট হবে না।
এটা ব্যালেন্স করছে, তাই তো? যেমন দেখেন জাহিদ ভাইয়ের কিছু উঠে না দাদির জায়গায়, কারণ চুল অনেক বেশি। এই জন্যই তো মহিলা জাহিদ। এইটা খুব ভালো হয়েছে, দাড়ি চুল হয়ে বেরোচ্ছে। সুপার সুপার লোন, দারুণ একটা কথা বলছেন লোবান ভাই আজকাল অন্যরকম ফিলিং। এই প্রথম লোবান ঠিক মতো বাজাইলো নিজের কথায়, তাও বস আরেকটা আরো বাজাবে, কত বাজাবে শুনেন। এই ব্যাপারে আমি রেহান তোমাকে সমর্থন জানাচ্ছি। তুমি অনেক বাড়বে, অনেক অনেক কাহিনী হচ্ছে, অন্য সব সাউন্ড বন্ধ থাকবে, আমারটা ছাড়া, বুঝছেন? এই সব সাউন্ড বন্ধ, আমরা এটা শুনতে চাই। স্পেশাল কাহিনী শুনেন। লোবান ভাই গেছিল তার এক বন্ধুর বিয়েতে হালকা পাতলা একটু ব্যাড ড্রামস বাজাতে, ঠিক আছে? তো বাজাতে গিয়ে আমি জিজ্ঞেস করলাম লোবান ভাই দিনকাল কেমন কাটলো? তো লোবান ভাই বলতেছে আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, যাইতে পারলাম না, কিন্তু যেখানে ছিলাম সেখানে এক এক রকম ফিলিংস দেখা এক এক রকম ফিলে বাজাইতেছিলাম। বস মানে বুঝলাম না, যে এক এক নারী এক এক রকম সুন্দর, এক এক রকম ফিলিংস, এক এক রকম ফিলিংসে এক এক রকম বাজাইতেছিলাম। আমি ভাবলাম যে আজ পর্যন্ত মেন্টস শোতে সবাইকে নিয়ে নারী ঘটিত স্ক্যান্ডাল আছে, লোবান ভাইকে নিয়ে নাই, এটা হইতে পারে না। যথারীতি লোবান লাইনে চলে আসতেছে, এবং আমি আমাদের চলে আসতেছে মানে ও চলে আসছে অলরেডি, ফিলিংসে বাজে, আপনি বুঝতেছেন? এবং 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 লোবান তোমার চুল এবার দাড়ি হয়ে বেরোবে। আমি জাহিদকে একটা কথা বলতে, দেখছেন মানে এমনি তো ফর্সা মানুষ, অনেক সুন্দর, ডালিম কুমার, আবার লাল হয়ে গেছে এবং আমার সম্পর্কে ভাইরা, ও হ্যাঁ রাইট রাইট, এই সাথে আজকে শিকার পাচ্ছে আস্তে আস্তে, রাইট 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 রাইট। প্লিজ কে জানি আপনার মানে জেঠুসের নাম কি? কার 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 কার? আপনার তাম্মি 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 কি আপনার জেঠুসের নাম? না না, তাম্মি হচ্ছে আমার বইয়ের নাম, তাম্মির বোনের নাম হচ্ছে তন্নি, না তন্নি 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 তান্না বইয়ের নাম হচ্ছে। হঠাৎ করে রবিবারের ভয়েস এত বেশি বাড়ছে, আমার কান ফাইটে যাচ্ছে। মনির একটু কমাও। আমি জাহিদকে আজকে শোর আগে বলতেছিলাম, জাহিদ মনির জাহিদ আরেকটা মেয়েকে রবিবারের সময় একটু জাহিদ একটা মেয়েকে বলতেছিল ছেলেরা খুব খারাপ হয়। কি এইটা রিসেন্টলি সে শিখছে এক জায়গা থেকে। আচ্ছা যাই হোক, এই ট্রিক্সটা হয়তো শিখছে। তা আমি খুব আবেগ নিয়ে বললাম, জাহিদ ছেলেরা সব মিলায় 4 প্রকার। আমি তো মানুষ দেখছি, তারা ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, ছেলেরা সব মিলায় 4 প্রকার প্রবৃত্তি। একদল ছেলে হচ্ছে প্লে বয় টাইপের, তারা ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড ফ্রি, মানে প্লে বয় দেখলেই বোঝা যায় প্লে বয়, কামই এটা। আচ্ছা, তারা প্রেম করে বা করে না, যাই হোক কিছু একটা করে তারা, ওকে, প্লে বয় ইজ প্লে বয়। আরেক ধরনের ছেলে আছে, তারা হচ্ছে একদম ডিপ ডাউন খুবই অনেস্ট প্রেমিক, তারা প্রেম করে এবং শেষমেশ ব্যর্থ হয়। যেমন সেটা আমি বলতেছি পরে। এর অনেকটা রবীন্দ্রনাথের মতো। আরেক ধরনের ছেলে আছে হচ্ছে যে তারা তাদের, এরা হচ্ছে অ্যাটেনশন এবং সিম্প্যাথি সিকার। সেটা হচ্ছে তারা অ্যাটেনশন চায় এবং সিম্প্যাথি চায়। জানো আমার না জ্বর হয়েছে, জানো আমার না হার্টে স্ট্রোক করেছে, জানো আমার না টাকা নেই, অপারেশন করতে হবে, টাকা লাগতে হবে। জাস্ট তার হোয়াট দে ওয়ান্ট ইজ অ্যাটেনশন এন্ড সিম্প্যাথি। কেউ দারিদ্র্য বিক্রি করে, কেউ তার অসুস্থতা বিক্রি করে, ঠিক আছে। আরেক দল ছেলে আছে হচ্ছে তারা স্ট্রেট কেয়ারলেস, তারা ক্যারিয়ার, গাড়ি বাড়ি এগুলার ব্যাপারে এত মগ্ন, প্রেম তাদের জীবনে খুব বেশি সারা ফেলে না। ওইটা একটা প্রফেশনাল অ্যাক্টিভিটি। তারা কর্পোরেট, তারা প্রফেশনাল, তারা ক্যারিয়ার, যা খুশি তাই বলো না কেন। তো সব মিলে ছেলেই আমি 4 ধরনের পাইছি। আমাদের এখানে একজন ক্রীড়া বালক আছে কিন্তু, মানে প্লে বয়। কে? জুস মঞ্জুস। তো আচ্ছা, কিভাবে আপনি খেলেন? ভালোই খেলেন মানে কি বলো, তুমি ব্যাখ্যা করো। তুমি একটা বলে দিলে আর এটা হয়ে গেল। মেন্টোস থেকে যদি রবি ভাইয়ের কোনো সঠিক উত্তরসূরি বাইরে থাকে ওটা আপনি। ঠিক আছে, তার মানে তুই আমাকে প্লে বয় বলছিস? না বস, তাহলে কি বলছিস? আপনি প্লে বয়দের ক্যাপ্টেন। আপনাকে কেন প্লে বয় বলবো আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, 4টা ক্যাটাগরি তো বললাম। আচ্ছা, আমি কোন ক্যাটাগরিতে বিলং করি? আমি হচ্ছে সেই ক্যাটাগরিতে বিলং করি যে ক্যাটাগরিতে বিলং করে রবীন্দ্রনাথ, যে ক্যাটাগরিতে বিলং করে দেবদাস, ঠিক আছে। তারা যখন প্রেম করে একদম সিভিয়ারলি প্রেম করে, সর্বস্ব, মানে সর্বস্ব দিয়ে পুরা। আছে না, তুই জুয়া খেলতে গেছিস, তোর পকেটে আছে 10,000 টাকা, 10,000ই বাজিতে, তুই 10 টাকা দিয়ে বাজি ধরলি। হ্যাঁ, একদল আছে। কেউ আছে 10,000 টাকা জুয়া খেলতে গিয়ে সে 20,000 টাকা বাজি ধরে। আমি হচ্ছে সেই টাইপের মানুষ, বাজি ধরছি টোটাল, ওকে। এবং বাজি নিয়ে হচ্ছে ধরা খেতেই হবে, এবং ধরা খাইছি অনেকবার, বহুত খাইছি। দাড়ি পাকছে, বড় হয়েছে, তাতে কি হয়েছে, চোখের নিচে আরো অনেক কালি পড়ছে, বুকের ভেতর অনেক কষ্ট জমছে, ওকে।
তারপরে তো প্লট আছে এখন। প্লট আছে, অলওয়েজ আছে, ফাঁকা 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 প্লট, সুন্দর একদম পুরোপুরি। এখন এগুলো হচ্ছে কিছু জমি থাকে না ভাই, দলিলের কোনো ঠিক নেই, কয়জনের কাছে বেচা হইছে তার কোনো স্টেশন নাই, ওইরকম। এই যে এইটাই হচ্ছে ওদের সমস্যা এই ভাই, সমস্যা, যে বুঝতে পারে না। বৈশ্বিক ভাবে দলিল ফলিল এইসব নিয়ে আপনি ওরা আমার চিন্তা মতন করে। ফ্ল্যাট দেন, আমরা পুরা এইসব জমি দলিল কেন ভাগ করে টলিলের দিচ্ছেন মধ্যে আপনি? নাই। আমি যেমন কি করছি দেখেন, বুকে জমিতে প্লট করছি, প্লটের উপরে অ্যাপার্টমেন্ট করছি, অ্যাপার্টমেন্ট করে এবার ফ্ল্যাটে দিই। আপনি কেন পুরা প্লট জমি দিচ্ছেন ভাই? অ্যাপার্টমেন্ট মেজ বানায় ফেল, এইটাই তো রবি ভাই বলল, লেজিস হোস্টেল বানায় ফেল। এইটাই- দেখি বস, না, প্ল্যান আছে ভবিষ্যতে। তুমি তো রবি ভাইয়ের কথাই বোঝনি, এটাই তো বললো যে যখন যেটা দিচ্ছে তার জন্য পুরাপুরি বাদি, পুরাটা প্লট একবারে ফাইনালি পরের জন্য যাতে আর কিছু না থাকে। তোমার মতো তো এই জায়গায় একটু ওই জায়গায় একটু ফ্ল্যাটে না না, আমার প্লট একই জায়গায়, বিল্ডিংও একই জায়গায়, হ্যাঁ ফ্ল্যাট বানায় রাখছো না, ফ্ল্যাটে ভাগ করে রাখছি। সেটাই একসাথে তোমরা অনেকে ধারণ করো। এখানে এটা যার যার মনে তখন জাহিদ, আচ্ছা আমি মূল পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছি, তখন জাহিদ বললো যে ছেলেরা যদি 4 প্রকার হয়, মেয়েরা কয় প্রকার? 40 প্রকার। বললাম না যাই, এটা আমি একদম খুব সিনসিয়ারলি বলতেছি। মেয়েরা, হ্যাঁ কপল এক প্রকার, মেয়েরা হচ্ছে পৃথিবীর জনসংখ্যা কত আমরা জানি না, 6 মিলিয়ন, ধরি 600 মিলিয়ন, 600 মিলিয়ন। 600 মিলিয়ন মধ্যে যদি 300 মিলিয়ন মেয়ে থাকে, মেয়েরা 300 মিলিয়ন প্রকার। ইয়েস, বাংলাদেশে যদি 7.5 কোটি মেয়ে থাকে, 7.5 কোটি মেয়ে 7.5 কোটি প্রকারের, কোটি কোটি 7.5 কোটি প্রকারের এক্স্যাক্টলি। রাইট। একটা মেয়ের সাথে আরেকটা মেয়ের কোনো মিল নাই। আমি অনেক চেষ্টা করছি যে দুইটা মেয়েকে একই ক্যাটাগরিতে ফেলতে, সম্ভব না। এক একজন এক এক রকম, এক একজন এক এক রকম, একদম মানে কোনো না কোনো আছেই, মানে একদম তাদের চিন্তা ডিউ রেসপেক্ট। আমি এটাতে এগ্রি করতে চাই না, কোনো সমস্যা নাই, কারণ আমি কিছু খাও নাই ধরা, এখনো তো ধরা খাও নাই, এখনো তো ফ্ল্যাট আমাকে জাস্ট কারো নাম বলতে হবে না, তুই ধরা আমাকে খেয়েই বলছি যে কিছু কমন ফ্যাক্টর থাকি সব মেয়ের মধ্যে। এটা কমন ফ্যাক্টর তো থাকবে, তুই হয়তো মিলাইতে পারিস যে আমাকে আমাকে মলির ছেকা দিছে, হ্যাঁ আমার যখন চাকরি ছিল না জলিও ছেকা দিছে যখন আমার চাকরি চলে গেল, দুইটা একই, কারণ দুইজনই আমার বিপদের সময় ভাগছে। খোঁজ নিয়ে দেখ না, তুই ভাবতেছিস তোর বিপদের জন্য ভাগছে না, কারণ ডিফারেন্ট, দুই বিপদের কারণে ভাগা, দুই বিপদের কারণে। একদম টাইমিংটা মিলায়ও না, টাইমলাইন মিলায়ও না। বস বুঝতে পারছি বস, আমি সব জীবন থেকে নেয়া, বুঝছো? আমি শুধু নিজের পার্সপেক্টিভ প্রতিটা নিয়ে আসছি। মেয়ে হচ্ছে একটা নতুন বই। আলটিমেটলি আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে কোনো এক রিজনে ছাড়া গেলেই হলো যায়, ওই জন্য আমি ওই পয়েন্ট অফ ভিউটা দেখি। রেহান হচ্ছে ওই যে 1 নাম্বার ক্যাটাগরি প্লে বয়। Yes. নো নো, দে প্লে উইথ মি কন্টিনিউয়াস, একের পর এক। এইজন্যই তোমার হাউ এর জন্য তোমার ফ্ল্যাট থাকে, Co-player। এইজন্য আমার এত কষ্ট। এত ফ্ল্যাট। তুই কেউ সত্যিকারে ভালোবাসলো না, প্রতিদিন 10 জন করে বললো ভালোবাসি, ভালোবাসলো না কেউ। এবং 10টা করে ফ্ল্যাট, 10টা করে ফ্ল্যাট কি করবো, লাগে তো। ম্যাচ বানায় ফেল, হোস্টেল বানা, হোস্টেল লেডিস হোস্টেল বানা, লেডিস হোস্টেল সুপার লাইক। না বস, আমি তো ভাড়া নিই না, বুকে লেখা থাকবে সিট খালি আছে। খালি আছে। সো এই মেয়েরা ফাইনালি তোমাকে ব্র্যাকেটে আবাসিক। একটা মেয়ে শেষমেশ কি দেয় বলতো? নাইলে কোয়ার্টার। মেয়েরা শুরুতে দেয় কষ্ট, মাঝখানে দেয় কষ্ট, কিন্তু বলে যে এটা করো, এটা করলে কষ্ট কমবে। ফাইনালি তুই ওগুলি করা শুরু করবে, ফাইনালি তোকে সিরিয়াসলি কষ্ট কমাই দেবে। কিভাবে কমাই দেবে জানিস? কেমনে ভাই? এমন এক প্যাকেজের কষ্ট দেবে না, তোর কাছে মনে হবে আগের গুলো তো কষ্ট ছিল না, দিস ইজ দি পারফেক্ট কষ্ট। বাহ, মানে আমাকে শেষ করে দিচ্ছে পুরা ঝাঁঝরা বানায় ফেলছে, ফুল ঝাঁঝরা এবং ফুল কি বলবো, ফুল চলুন ভাই, লিসেনারদের কান ঝাঁঝরা করে বলে একটা বিরতি দেয়া। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। মেন্টোস বাতি জ্বালাও। মঞ্জু আর খেও না। যাই হোক, আমরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেন্টোস বাতি জ্বালাও শোতে। তোমাদের সঙ্গে রয়েছে আমি সেই মহান আসিফ ইমতাজ রবি, শাহানা কায়েস, এবং আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশের 1 নম্বর রাজ্যে আরজে রেহান। জি, শাহানা কায়েস বলার কারণে তার রেটিং নেমে এখন 7-এ চলে এসেছে, এবং সে নামছে ডাউন ট্রেন্ডে আছে, সাথে শাহানা, তাই না ভাই? এই জন্য তো ভালো চ্যাংটা হইছে, ক্রিয়েটিভ। I like it, I like it, আর I like কিছুই it. না, এটা হচ্ছে অসৎ সঙ্গে সর্বনাশ হয়েছে আর কি। আমার কথা like it. বোথ। আমাদের সঙ্গে রয়েছে খাও মেন্টোস ক্যান্ডির, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জুস, লোবান এবং মনির, এবং আমাদের সঙ্গে অবশ্যই রয়েছে নুহেলা, জাহিদ, এবং আমাদের সঙ্গে অবশ্যই এসে যোগ দিয়েছে এই মুহূর্তে। আর নাম বলা দরকার আছে, সাজেদা। হ্যালো শুনেই বুঝে যাওয়ার কথা। এবং আমাদের সঙ্গে ফোনে একজন রয়েছে। হ্যালো, কে বলছিলেন? হ্যালো, মিনিতা বলছি। কি নাম?
রিনিতা। রিনিতা, বাহ সুন্দর তো। রিনিতা। রিনিতা, বাহ। ডিমে তা দেওয়ার কথা শুনছি প্রথম, রিনিতে তা দেওয়ার কথা শুনলাম। এনিওয়ে, অনেক কষ্টে আমরা পেয়েছি। ওকে, রিনিতা তুমি কোথা থেকে বলছিলে, কেন বলছিলে? চিটাগাং থেকে বলছি। মগবাজার কেন বলছিলে এবার বলো? মগবাজার। ভালো আছো? কাকে, আমাকে বলছো? আমার ভাইয়ের কথা বলছি। কি তোমাকে বলছি? হ্যাঁ ভালো আছি রিনিতা। আমাকে একটা প্লট দেওয়া যাবে না? মানে পার্সোনাল বুকিং প্লট। অবশ্যই রিনিতা, অনেক তুমি free আছে তো। এখন পুরাটাই ফাঁকা, তুমি চাইলে অল্প টাকায় বায়না করতে পারো, কোনো সমস্যা নেই। অল্প টাকায় না, টাকা লাগবে না মানে অল্প টাকা, মানে অল্প ভালোবাসা। ভাই কত টাকা লাগবে? না না, জাস্ট ভালোবাসা, জাস্ট রিনিতা। হৃদয়ের প্লট না না তুতু। যা মানে এটা হচ্ছে আমার বুকের প্লট। এই মুহূর্তে খালি, এই মুহূর্তে ফুল খালি। প্লট। তুমি তো সামনিকে প্লট দিয়ে রাখছো। সব বাদ করে দিচ্ছি, বুকিং সব বাদ। নতুন বছরে নতুন বুকিং। আগে আসলে আগে ক্রীড়া বালকের ক্যাপ্টেন। হ্যাঁ, এবং একমাত্র এই প্লট রিহাব ফেয়ার কর্তৃক কোনো অনুমোদন নাই, কারণ এটা রিহাব, এটা রিহাবের বাইরে। রিহাবের ওই জায়গায় পৌঁছানোর ক্ষমতা নাই। অন্য সময় রাজীব থাকলে দেখা যায় সাথে ঝগড়াঝাটি, চিল্লাচিল্লি, অপমান, অপদস্থ। বাট রাইট নাও আই অ্যাকচুয়ালি মিসিং হিম। এই শো একটা শো, দিস ইজ নট এ রেস্টিং প্লেস। তোমাদের গান এতক্ষণে বুঝছি। অনেক সুন্দর ছিল। আচ্ছা রিনিতা, তোমার সাথে আমি কথা বলতেছি, তার আগে তো আরজে সাজেদারে এই শো সম্পর্কে হালকা ব্রিফ করি, ক্লাইন্ট ব্রিফ। হ্যাঁ, মেন্টোস বাতি জ্বালাও শো, মেন্টোস যে ব্র্যান্ডটা, মেন্টোস ব্র্যান্ডটা হচ্ছে নানান ফ্লেভারের উপর কাজ করে, এবং আমরা আমাদের এই শোর ফ্লেভার ফ্রম দ্য ভেরি বিগিনিং চেঞ্জ করে আসছি, এবং আমাদের অ্যাসপায়ার্ড লিসেনার যারা আছে তাদের কথা ভেবে এটা করা হচ্ছে, যাতে মেন্টোস হচ্ছে তোমার মোনোলগের জাস্ট অপোজিট একটা কনসেপ্ট, মেন্টোস হচ্ছে মোনোটোনাসের একটা অপোজিট কনসেপ্ট, এবং আমরা আমাদের এই শোতে এই আইডিয়াটাই রেপ্লিকেট করতে চাই। সেন্টেন্স দুটো কয়দিন বসে চিন্তা করে লিখছি না, আমি জাস্ট এখন বলতেছি অ্যাজ ইট ইজ ক্লায়েন্ট ব্রিফ। সো এটা নিজেকে নিজে মহান ডাকে। নাইস। সো আমাদের এই শোটা উইথ ডিউ রেসপেক্ট আমরা শুরু করেছিলাম হচ্ছে আরজে জয়ীর সাথে। আরজে জয়ী এবং আমরা দুজন এই শোটা শুরু করেছিলাম, এবং ওই শোটা ছিল অনেকটা গান বেস। আমরা একের পর এক বিভিন্ন লিঙ্কের উপর গান বাজাতাম, একই সাথে আমরা কিছু সেন্সিটাইজ কথাবার্তা বলতাম, যেমন হচ্ছে রোড ক্রসিং, ট্রাফিক সেফটি, এইসব নিয়ে কথা বলতাম, বিকজ দ্যাট ওয়াজ দি বিগিনিং অফ জার্নি অফ মেন্টোস ব্র্যান্ড হিয়ার। কারণ আমরা একই সাথে আমাদের এই শোর সাথে আমাদের একটা অ্যাক্টিভিশন জড়িত ছিল, সেটা হচ্ছে আমরা বনানীতে একটা আপনারা ডকুমেন্টারি ফিল্ম থেকে আইটেম সং হয়ে গেছেন। না নো 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 নো, ইউ আর এগেইন রং। আমি তোমাকে বলি, তখন আমরা বনানীতে বসাইছিলাম, এসকেলেটর সিঁড়ি বসাইছিলাম ওভারপাসের জন্য। আমরা এটা নিয়ে আসলাম, নতুন একটা নিয়ে আসছিলাম, ওইটার সঙ্গে সঙ্গতি রেখে এই শো। এরপর হচ্ছে 3 মাস পর আমাদের সেই অ্যাক্টিভিশন নেমে যাচ্ছিল। 3 মাস পর আমরা শোতে নতুন ফ্লেভার নিয়ে আসার জন্য আমরা নিয়ে আসি হচ্ছে লোপাকে। উনি আমাদেরকে একদিন কারণ ওইটা একটা ট্রানজিশন টাইম চলছিল, লোপা উনি একজন প্রেজেন্টার, তিনি আমাদের সঙ্গে শো করেন। এরপরে আমাদের শোতে আমরা যেহেতু তখন মেন্টোস ব্র্যান্ডটা চলে গেল হচ্ছে বুদ্ধির বাতি আইডিয়ার ওপর, আমরা ওই থিমের ওপর ফোকাস করলাম, ব্লেন্ডিং করলাম, এবং রাজীবকে নিয়ে আসা হলো। কেন নিয়ে আসা হলো? রাজীব কখনো রেডিওতে শো করে নাই, রাজীব সবসময় চায়ের দোকানে আড্ডা মারতো, সে গুছিয়ে কথা বলতে পারে না। আমরা জাস্ট এটা রেপ্লিকেট করতে চাইছি, এন্ড হি ইজ কিউট, অবশ্যই হি ইজ কিউট, ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট ইট। সো তাকে নিয়ে আসা হইলো যে মেন্টোস তার জীবনে কি পরিমাণ পরিবর্তন আনতে পারে। আমি কোন দিকে যাচ্ছি, ইট ওয়াজ এ সোশ্যাল মিডিয়া এক্সপেরিমেন্টের মতো একটা রেডিও মিডিয়া এক্সপেরিমেন্ট, যে হাউ মেন্টো চেঞ্জ রাজীবস লাইফ, এ গাই ফ্রম রংপুর হু ডাজন্ট স্পিক অংপুর হু ডাজন্ট স্পিক ইংলিশ and as well as Bangla, but এটা তাকে কি পরিমাণ চেঞ্জ করলো। and now we are looking for a new theme, and in this new theme আমরা আমাদের একটা রেইনবো ফ্লেভার আছে, আমরা সেই রেইনবো ফ্লেভার নিয়ে আসার চেষ্টা করতেছি। অ্যান্ড ফ্লেভারের প্রথম জায়গাটা হচ্ছে শাওন ছিল, আগামী সপ্তাহে থাকবে শাহেদ ভাই, এরপর আরো 5টা ফ্লেভার নিয়ে আরো 5 জন আসবেন। দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি of this show, along with a few future surprises. Right. There are many more surprise. You have to wait and listen and stay tuned with Mentos বাতি জ্বালাও, Mentos খাও, বুদ্ধির বাতি জ্বালাও, পোড়াও, শেষ করে দাও। হ্যালো রিনিতা, সরি তোমাকে। ও রিনিতা আছে? হ্যাঁ রিনিতা আছে। রিনিতা তুমি কি করো বলো? উনি রিনি থাকেন, যেমন এই মুহূর্তে থাকবেন সারা জীবনের জন্য আপনার কাছে, ফর দ্যাট বিউটিফুল
promotion of yourself. not myself. হ্যালো ভাইয়া, Even your couple Rajiv. এই ভাইয়া, হ্যাঁ রিনিতা বলো। না, তোমাকে আজকে ফেসবুকে সার্চ দিয়ে পাচ্ছি না কেন? আচ্ছা, ফেসবুকে আমাকে সার্চ দিয়ে না পাওয়ার কারণ অনেকগুলো হতে পারে। প্রথম কারণ হচ্ছে নেটের লাইন বানানো হচ্ছে রাবাই। হ্যাঁ, এক নম্বর কারণ হতে পারে যে তোমার নেটের লাইন তখন ছিল না। 2 নম্বর কারণ হতে পারে তুমি আমার নামের বানানটা ঠিকভাবে লেখো নাই। আমার নামের বানানটা হচ্ছে ASH, এইচটা দেয় নাই, IF, তারপর একটা স্পেস, তারপর ENTAZ, এন্তাজ, এন্ড রাবি, RABI, রাবাই না। লুক, আমরা রবি লিখি হচ্ছে ROBY দিয়ে, ঠিক আছে? বাট যার কাছ থেকে নামটা আসছে রবীন্দ্রনাথ, ঠিক আছে, তার নামটা একটু ফলো করে দেখো। আপনাকে আমার রাবাই বলতে ভালো লাগে, ইন্টারন্যাশনাল ফিলিং পাই। না, রাবাই না, ইন্টারন্যাশনাল ফিলিং আছে রাবি। না কি রিনিতার ফেসবুক আইডিটা। ও আচ্ছা, রিনিতা, আমাদের তোমার ফেসবুক আইডিটা বলো। বর্ষি বাহিনী, গেট রেডি। রিমিতা জামান, RENITA। একটু স্লো বলো, কারণ তুমি যত ফাস্ট আমাদের ইন্টারনেটটা তো ফাস্ট না। জাহিদও তত ফাস্ট না। RENITA, জাহিদও বাকি জানে না। ZAMAN। রিনিতা জামান। তুমি কি যে নীল একটা জামা পরো, ওইটা? রবি দাঁড়ায় গেছে। আল্লাহ, you're so pretty. রিনিতা, তুমি অসম্ভব সুন্দর। So beautiful, you're so pretty, my love. আই যে যাচ্ছে সেটা যাও প্লিজ, অনেক দেখছো, আর কত দেখবা? এইভাবে দেখো, কিন্তু গিলো কেন? রবি ভাই, গিটারের জন্য বেঁধে গেল। আমি কিন্তু যাইনি এখন। গিটারের জন্য বেঁধে গেল মঞ্জু। রবি ভাই, আমি কিন্তু যাইনি, মানে আমি কিন্তু দেখিনি। ইভেন জাস্টিন বিবার, রিনিতা মাত্র দেখলাম। রবি ভাই বাকরুদ্ধ। রিনিতা অনেক বড় বিবার ফ্যান। তোমাকে আমার বুকে প্লট তো দিলাম তো বটে। একই সাথে না, পুরো সব ফাঁকা করে দিছে রে ভাই, সব ফাঁকা করে উচ্ছেদ অভিযান, ঠিক আছে? রাজুকের উচ্ছেদ অভিযান হয়ে গেছে। শুধু তাই না, মঞ্জুরও প্লটের খানিকটা অংশ তোমাকে দেওয়া হবে। আই থিঙ্ক তুমি যদি এই শো রেগুলার লিসেনার হও, তাহলে তোমার কাছে মঞ্জুর নাম্বার আছে। সুখে দুঃখে, শীতে ও গ্রীষ্মে, আষাঢ় ও শ্রাবণে, শীত ও বর্ষায় মঞ্জুকে কল দিও। দিনে রাতে 24 ঘন্টা। 24 ঘন্টা মঞ্জুকে আমরা বলি 247। কেন বলি জানো? কারণ 24 ঘন্টা এবং 7 দিন চালু, সে চালু। কত নাম্বার প্লট দিলে? আরে গাধা, তোরে বল পুরা প্লট দিছি, পুরা জমিটাই দিয়ে দিছি। সাথে আরো একটা প্লটের অংশ দিয়ে দেওয়া হয়েছে, সাথে একটা বোনাস প্লট দেওয়া হয়েছে মঞ্জুর। তাহলে দুজনের মধ্যে ভাগাভাগি হয়ে গেল নাকি? আচ্ছা, পাইছি। তাহলে কি দুজনের মধ্যে ভাগাভাগি হয়ে গেল না? তাম্মিবাদ, অবশ্যই তাম্মিবাদ। সবাই ভাই, আপনারা রিনিতাকে দুজনে একসাথে কেমনে? নতুন অর্থ বছরে নতুন পরিকল্পনা। আচ্ছা, রিনিতা যে ফোন দিবে মঞ্জুকে, মঞ্জুর নাম্বার যে আমি তোমার জন্য বের করে নিয়ে এসেছি। আমাদের পোলাপান এতক্ষণে রিনিতাকে নাম্বার 766 1307 লিখে নাও। আমাদের পোলাপান অলরেডি ওকে নাম্বার পাঠাই দিয়েছে। আমার নাম্বারটা কি নাম্বার এটা সবাই জানে। রবি ভাই, তোমার নাম্বার দিবেন আমাকে? হ্যাঁ, অবশ্যই দেব, আজ হোক কাল হোক, আমরা অবশ্যই দেব। মঞ্জুর নাম্বারটাই হচ্ছে আমার নাম্বার। শুধু বলি আমরা ওটা মঞ্জুর, আসলে ওটা আমার। আরেকটা কথা হচ্ছে, তুমি কি করো? আমি এবার এইচএসসি ক্যান্ডিডেট। আল্লাহ, না অনেকেই দেয়, তো অবাক কি আছে? ক্লাস 7 এ মানে এত ছোট? ক্লাস 5 ক্লাস 4 ক্লাস 4 5 কল দেয়। মঞ্জু ভাই এবং ম্যাক্সিমাম ফেসবুক ফ্রেন্ডস ক্লাস 6 এ পড়ে। মানে does that make them mature or him psychologically impaired? No. Psychologically impaired অবশ্যই না। The mind of a child. Beautiful man. অনেকদিন আমাদের মনটাই চাইল্ডের। না, ইয়েস, অনেকদিন পরে একটা বয়স্ক মেয়ে ফোন দিল আমাদের, এসএসসি দেবে। এই না, ও চাইল্ড না, আমি চাইল্ড, 2 দিন পরে ভার্সিটি। ও চাইল্ড না, বহুদিন পর একজন কিন্তু একদম মানে সিনিয়র একটা মেয়ে আমাদেরকে ফোন দিল। এনিওয়ে, যেটার সাথে কোন রকমে মিলানো যাচ্ছে, মানে টিজি মিলে না, প্লট দেয়া যাচ্ছে, তাও দেয়া যাচ্ছে, টার্গেট গ্রুপ মিলতেছে না। এনিওয়ে, ভালো থাকো, সুস্থ থাকো, রিনিতা। প্লট দিয়ে দিছেন, নাম জানেন না।
নামটা না অতিরিক্ত হারাই গেছিলেন না সাইনবোর্ডটা দোস্ত আসলে জিহ্বারটা তো টিউন করা মানে অন্য নামে সো হয় কি এটা এরকম বাইরে যা উচ্ছেদ করতে হইছে বুঝো না কাহিনী কোথায় যায় আই মিস রাজীব খুব ভালো লাগতেছে না এত প্রেম চারিপাশে এত ভালোবাসা ঠিকানা হলো রাজীব ভাইয়ের বাসা যা গিয়ে নেল পলিশ লাগাচ্ছি নেল পলিশ লাগাচ্ছে রিমুভার নিয়ে যেটা তুমি গিফট করছিলা আমি গিফট করছিলাম নেল পলিশ তোমার কাছ থেকে চুরি করছিল তোমার কাছ থেকে চুরি করছিল হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছিলেন কোথা থেকে বলছিলেন ভাইয়া আমি তো গত সপ্তাহে ফোন দিছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে আমি আশুলিয়া থেকে আলামিন বলছি আশুলিয়া থেকে আলামিন বলছে আশুলিয়া থেকে আলামিন কি অবস্থা ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ আজকে একজন ফেমাস একজন মানুষকে আনলেন আচ্ছা শাওন ভাইয়া শাওনকে সেজন্য অনেক ধন্যবাদ দোয়া করেন যাতে মাহিয়া মাহিকেও নিয়ে আসতে পারি প্লিজ এবং উনি পার্মানেন্টলি নিয়ে আসতে যাচ্ছেন এখন আরেকজন একজন আর যে ম্যাম মনে আছেন ওর নামটা কি জানি দন্তাস্ব দিয়ে মনে হয় না হ্যাঁ দন্তাস্ব দিয়ে সাজেদা হ্যাঁ আচ্ছা ঠিক বললাম তো হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ওনারও মাঝে মাঝে আপনি ভালো হয় উনি অনেক স্মার্ট অসাধারণ এবং আউটস্পোকেন ইয়েস হ্যাঁ উনি এত মানে স্মার্ট ইংলিশ কিভাবে বলে আল্লাহ জানে হের বাড়ি বরিশালে তো হেললিগা খুবই স্মার্ট না ও এত ভালো ইংরেজি বলে কি কারণে ছোট্ট একটা কারণ আছে বলবো সেই কারণটা বলে দেন এটা শুনতে হলে কেন এত ভালো ইংরেজি বলে আমাদের শো লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে শোনো শুনতে থাকো মেন্টস খাও বুদ্ধির বাতি আরো জ্বালায় বের করতে থাকো কেন সে এত ভালো সবাইকে বলা হবে কি ব্রেক নাকি না কেন ব্রেক হবে মনে হচ্ছে আমরা ব্রেকে গেলাম না আমরা এটা ফোনও ব্রেকে গিয়েছি একটা ফোনও ব্রেকে গিয়েছে এবং আমরা ফোন নিচ্ছি জাহিদ যেভাবে স্পিডে কলটা নিল আমার ধরনের একটা মেয়ে এই যে হ্যালো ওয়াও কি সুন্দর ভয়েস না অদ্ভুত সুন্দর আমি জীবনে প্রথম এত মধুর একটা গলা শুনলাম তোমার নাম কি গো মাই গুডনেস ভাই আমি যেটা আপনার কতবার কইতে শুনছি সরি এটা নতুন ক্লায়েন্ট বেটা আচ্ছা সরি হ্যালো কে বলছিলেন হ্যাঁ হ্যালো নতুন ক্লায়েন্ট আবার হ্যালো বলো আমার তো বুক পুরো শুনতে পাচ্ছেন আবার বলে আমরা খালি শুনতেই পাচ্ছি আবার বলো হ্যালো আচ্ছা ভাইয়া আপনি একটুখানি লাইনে থাকেন আমি আমার ফ্রেন্ডদের একটু বলি ভাই পরে সবাই মিলে গালাগালি বলেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি সোনা তুমি কেমন আছো জি ভালো আছি তোমার নামটা জানো কি আমার নাম স্নিগ্ধা তোমার ফেসবুক আইডি সময় থাকতে বলো সময় এবং মোবাইলের ব্যালেন্স কারোর জন্য অপেক্ষা করে না স্নিগ্ধা কবির হ্যাঁ কি স্নিগ্ধা কবির স্পেলিং স্নিগ্ধা বাংলাদেশ বেতার আমাদের কবির ভাইয়ের কথা তুমি কি বাংলাদেশ বেতারের DHA দিতে বলছি স্নিগ্ধা কবির তুমি কি বাংলাদেশ বেতারের লেখা তোমার ইয়েতে প্রোফাইলে হ্যাঁ জি বাংলাদেশ বেতারে রবিবার তো অ্যাটাক হয়ে গেছে মনে হয় একটা স্নিগ্ধা আগে কারে জানিয়ে দিছিলাম রিনিতা না রিনিতা প্লট ফেরত যাচ্ছি আমরা স্নিগ্ধা আমি পড়ছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আরে কাজটি সব সিনিয়র মেয়েরা কেন ফোন দিচ্ছে আমি তো বুঝতেছি না হোয়াই ডু কেস তো অন্য জায়গায় হ্যাভ দ্য ফ্লাওয়ার্স গন ও মাই গুডনেস কি কিরকম জাহিদের ফ্রেন্ড ও জাহিদের ফ্রেন্ড আমি গলার মধ্যে আমি কণ্ঠের মধ্যে একটা তৈলাক্ত ব্যাপারটা জাহিদের চোখ লাল হয়ে গেছে কারণ কি কারণ আমি বলি স্নিগ্ধা আমি জানি যে মেডিকেল এথিক্স অনুযায়ী তুমি রোগীর তথ্য বলতে পারবে না কারণ তুমি একজন ডাক্তার রাইট কিন্তু আমি বলতে পারবো কারণ আমি জাহিদের বড় ভাই রাইট দেখতে আসছে না জাহিদ দুরারোগ্য পাইলসে ভুগছে দ্যাট ওয়াজ দ্য লিমিট ম্যান এবং জাহিদ 3 বার কোলোনোস্কোপি করছে আচ্ছা আমি বলি জাহিদের কোলোনোস্কোপির কথা ডাক্তার বললো ডিটেইল এই কোলোনোস্কোপি করা আমাদের কাজ না আপনি বড় পাইলিং সেকশনে যোগাযোগ করেন কনস্ট্রাকশন হাউস সহজ থেকে পাইলিং এর জিনিসপত্র নিয়ে আসা হইলো যাই হোক করা হইলো বাট কিছুই পাওয়া গেল না বলেন কি কিছুই না মানে কি বলেন কিছুই না মানে বলেন যে কি কোথাও কিছু একটা পাওয়া যায় না টোটালি কিছু পাওয়া না গেলে তো সমস্যা বল বিজ্ঞানীরা বলে যে এটা একটা বিগ ব্যাং থিওরির একটা মানে অসুখ পাওয়া যায় আপনি এটা তো বলবেন যে অসুখ পাওয়া যায় না আগে হচ্ছে ডাক্তার চেক করতে গিয়ে কিছুই না এটা কেমন হবে তারপর যাই হোক এই স্নিগ্ধা কবি হচ্ছে সে
যে চিকিৎসা করে শেষ পর্যন্ত, যে ফাইনালি জাহিদকে সুস্থ করে তোলে। আচ্ছা, জাহিদের এখন পাইলস নাই, বাট সম্প্রতি হার্নিয়া ধরা পড়ছে। Anyway, মানে এত জোস একটা রোমান্টিক মেডিকেল স্টোরি আমি কোনোদিন শুনি নাই বস। ফ্যান্টাস্টিক পাইলিং। আমাদের এই শোটা যেহেতু মানে শোয়ের ভিত, আপনি যে গল্পের ভিতটা তৈরি করছেন না বস, পাইলস। এখন রাত 1:30টার পরে তো কোনো সমস্যা নাই। আপনি যে শোয়ের পাইলসটা ক্রিয়েট করছেন না, মানে ভিতটা, এটা খুব ভালো ছিল। তো স্নিগ্ধা কবি শোনা, সেটি হচ্ছে জাহিদের জন্যই থাকলো নাকি? না, সেটা হচ্ছে যে তুমি চট করে বলে দাও যে হার্নিয়া রোগ থেকে বাঁচার উপায় কি। কাউকে আমরা জাহিদের পরিণতি বরণ করতে হোক এটা চাই না। 1 2 3 চট বলুন। বলো। আমি জানি না, আমি সিনিয়র টিচারদের কাছ থেকে কিংবা সিনিয়র ভাই বোনদের কাছ থেকে শুনে তারপরে জানায় দিব পার্সোনালি। প্রশ্নপত্র ফাঁসের কেস না, রেডিওতে, কারণ আমরা তো জানি কি করতে হয়। যদি ডাক্তার হয়ে থাকে তাহলে প্রশ্নপত্র ফাঁসের কেস। তোমার কি মনে হয় জাহিদ ভালো হবে? সম্ভাবনা কতটুকু? না, মানুষ হিসেবে কেন এক্স্যাক্টলি হবে না? কেন? না বাই দ্য ওয়ে রবি ভাই, আপনি কোশ্চেন বারবার আজকে হাফ করতেছেন। জাহিদ কি আসলে ভালো হবে মানুষ হিসেবে না রোগ? ও আচ্ছা, জাহিদের হার্নিয়া ঠিক হবে কিনা? ঠিক হবে কিনা? রেহান, তুমি আজকে এরকম সবকিছু অর্ধেক বুঝতেছো কেন? কাহিনী কি? একটু ঢিলা হয়ে আছি আর কি। তোমার কি রাত 1:30 বাজে গেছে? কয়টা বাজে এখন? 1:30, রাত 1:30। রাত 1:30 বাজে। স্নিগ্ধা, তোমার সাথে জাহিদের পরিচয় কবে থেকে? ওকে ফাইন, বুঝলাম, এটা আমের সিজনে হইতে পারে। ওকে ওকে, বাট আরেকটু আমটা যদি আরেকটু বড় হইতো তাহলে আমরা আগামী আমের সিজনে চলে যেতাম। আচ্ছা, তারপরে সেকেন্ড কোশ্চেন হচ্ছে জাহিদের যে পাইলস ধরা পড়ে এটা কোন স্টেজে ছিল? আজীব তো, আমি কি জানি। আজীব স্টেজে ছিল ভাই, বলছে তো। আজীব স্টেজে ছিল, মানে যেখানে রোগ দেখা যায়। ও ইয়েস ইয়েস, যেখানে রোগ দেখা যায় কিন্তু রোগের স্থান দেখা যায় না, বুঝছেন বস? আরেকটা রোগ দেখা যায় কিন্তু রোগের স্থান দেখা যায় না, এই পর্যায়ে আছে। এক্স্যাক্টলি। আর যে চুল, যে দাড়ি যে চুল হয়ে বেরোচ্ছে, এটার কি রহস্য? এটা হার্নিয়ার একটা সাইড এফেক্ট, তাই তো স্নিগ্ধা? হইতে পারে। এক কাজ করেন, আপনারা আমাদের হসপিটালে চলে আসেন, আপনাদের অনেক প্রবলেম। আমাদের তো হার্নিয়া হয় না, তাহলে তো জাহিদ। আমরা এটাও রূপক দেবে। আপনাদের অনেক প্রবলেম বলতে জাহিদের অনেক প্রবলেম। শুনেন ভাই, বলতেছে জাহিদ ভাই না, কিন্তু জাহিদ ভাইয়ের যথেষ্ট ভালো আছে। মানে কি আমি জানতে চাই? জাহিদ ভাই যথেষ্ট ভালো আছে, কথা শুনতে পারি। এই যে জাহিদ ভাইয়ের যথেষ্ট, মানে জাহিদের হার্নিয়া যথেষ্ট ভালো আছে, সেটা ভালো হবে না। ভালো হার্নিয়া ভালো মানে কি, মানে ওটা খুব সিভিয়ার জায়গায় চলে গেছে, অনেক বিশাল। এনিওয়ে, ওটাকে আমরা খারাপ করার দিকে যাই, রোগকে খারাপ করতে হবে। জাহিদের হার্নিয়াকে আমাদের পাত্তা দিলে আমরা অনেক ভালো করছি। জাহিদ ভাই একটু ভিক্টরি সাইন দেখাইছে। ভিক্টরি সাইন মানে কি? ও আমাদের ভালো হয়েছে, ওর রোগ ভালো হয়ে গেছে, ভিক্টরি সাইন দেখাইছে, ভালো হয়ে গেছে। কথা বলে জাহিদের হার্নিয়া ভাই আজকে আপনার কি ভাই? পাইলসের কথা শুনে স্মাইলস চলে গেছে আপনার মুখ থেকে। বারবার ভিক্টরি দেখাচ্ছে। মানে আমি না প্রথমে ধরতে পারিনি যে জাহিদের হার্নিয়া হয়েছে। আমি বসুন্ধরা সিটিতে গেছি, হঠাৎ করে দেখি ইনফিনিটিতে জাহিদ 8টা প্যান্ট কিনতেছে। ইনফিনিট নাম্বার অফ প্যান্ট, 8টা প্যান্ট কিনতেছে। কি ব্যাপার জাহিদ? এইসব বড় সাইজের কোমর। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক, আমি তো বুঝি না, আছে না আমার প্যান্ট গুলা পুরান হয়ে গেছে, লাগে না। পরে এনিওয়ে অসুখ বিসুখে ফাইলিং করা ঠিক না। স্নিগ্ধা, তুমি কি আছো না? নাই, চলে গেছে ভাই। হ্যালো, কে বলছিলে? আর কতক্ষণ চিকিৎসা করবে বলেন? যাই হোক, সে নিজেই অসুস্থ হয়ে ফোন দেওয়ার দরকার নাই। আমাদের শো একদম শেষের দিকে, তাই তো? আমাদের শো একদম শেষের দিকে। তোমাদের সাথে আবার মঙ্গলবার নতুন কোন গল্প নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা জানো মঙ্গলবার হচ্ছে আমাদের কুল একটা সেশন হয়। রেহান, আমি থাকবো মঙ্গলবার, তোমাদের সঙ্গে কথা হবে, গল্প হবে। এই পর্যন্ত তোমরা ভালো থাকো। আশা করি আজকের আড্ডাটা ভালো ছিল। আমরা সবাই মঞ্জুর প্রিয় একটা গান শুনতে শুনতে বাড়ি চলে যাই। গানটি শুনতে শুনতে চলো বাড়ি যাই, চলো ভালো থাকি, মেন্টোস খাও, বুদ্ধির বাতি যাও। এই নীলমণিহা এই স্বর্ণালী দিনে তোমায় দিয়ে গেলাম, শুধু মনে রেখো
জ্বালারা জানি আসবে আবার, কেটে যাবে জীবনে সকল আধার। নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে পথ চেয়ে থেকো, পথ চেয়ে থেকো। নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে পথ চেয়ে থেকো, পথ চেয়ে থেকো। এই নীলমণিহার, এই স্বর্ণালী দিনে তোমায় দিয়ে গেলাম। মেন্টোস বাতি জ্বালাও। বস